একবার ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেটা আমি পড়াবো সেটা খাতায় লিখবে, হ্যাঁ বুঝে বুঝে লিখবে। তো তার মানে বেন্ট আর ভি শেপ দুটো একই? হ্যাঁ আমরা আজকে ফটাফট একটা টপিক ধরে ধরে শেষ করব। ফার্স্ট তোমাকে বলছি, এখন দেখো আজকের টপিকটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। টুডেজ টপিক ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট। আচ্ছা তো এটা কি জিনিস, হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? কি করে বুঝবে ডাইপোল মোমেন্ট কি রকম জিনিস? দেখো যে দুটো ডিফারেন্ট পোল আছে, পজিটিভ পোল আর নেগেটিভ পোল। সাপোজ আমি কিছু কম্পাউন্ডকে লিখছি, ধরা বললাম HCl, তুমি জানো এই সিঙ্গেল বন্ড Cl, তাহলে এই যে লিখেছি HCl, তাহলে তুমি অলরেডি জেনে গেছো যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এখানে আছে বিটুইন দ্য হাইড্রোজেন এন্ড ক্লোরিন। দেয়ার আর সাম ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। হাইড্রোজেন এন্ড ক্লোরিন এই দুটোর মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন। 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 তাহলে দেখো এই যে ক্লোরিনটা আমরা আগেটা শিখেছি, এটা যে একটু সেলফিশ নেচার আছে, তাই এখানে হাইড্রোজেন থেকে সব ইলেকট্রন ক্লোরিন নিয়ে নেয়, তাই সেখানে যেহেতু বেশি করে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, দ্যাটস ওয়াই এই Cl টা হচ্ছে তোমার পার্সিয়ালি নেগেটিভ চার্জ আর H টা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে ইন এ কোভ্যালেন্ট কম্পাউন্ড arises some positive and negative charge। এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড নয়, কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমরা পড়েছি আয়নিক কম্পাউন্ড পড়ে নিয়েছি আগের ক্লাসগুলোতে। ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড देयर আর সাম পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ, কিন্তু এই কম্পাউন্ডটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখানে কিন্তু এরকম থাকা উচিত ছিল না, নরমালি থাকা উচিত ছিল, কিন্তু এখানে এরকম একটা পার্সিয়ালিটি তৈরি হয়েছে যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। দিস ইজ ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তো এখন আমাদেরকে এক্সপ্লেইন করব ইন টার্মস অফ ডাইপোল মোমেন্ট দিয়ে। তাহলে দেখো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি পজিটিভ এন্ড নেগেটিভটা এখানে ক্রিয়েট করেছে। এর রেসপেক্টে আমরা এখন করব ডাইপোল মোমেন্ট। একে লেখা হয় মিউ দিয়ে। ডাইপোল মিন্স টু ডিফারেন্ট পোল, পজিটিভ এন্ড নেগেটিভ পোল। এই পোল, এই যে একটা দুটো পোল ক্রিয়েট হলো, এই পোলটা তার মোমেন্টটা কোন দিকে হবে সেটা আমরা পড়বো এখন। কার মোমেন্ট? মানে ডাইপোলের মোমেন্টটা, মানে এদিকে সাইনটা, মানে মোমেন্টটা কোন দিকে হবে। যেটা একটা সিম্পল লিখেছি এখানে, তোমাকে আমি এটাই মুছে দিচ্ছি। আমি এখানে কম্পাউন্ড তোমাকে দেখাবো। ধরো বললাম এখানে HCl, আমি সাইনটা দিলাম। আচ্ছা তাহলে এখানে কি বুঝতে পারলে যে এই যে HCl, এই যে বন্ড মোমেন্টটা, কার মোমেন্টটা? বন্ডের মোমেন্ট, মোমেন্ট অফ দা বন্ড। এই মোমেন্ট অফ দা বন্ড কোন দিকে শিফট হয়? বিটুইন দা বন্ড মোমেন্ট মানে একটু বলবেন? হ্যাঁ আচ্ছা, কি এখনো জয়েন করেনি? আচ্ছা, বিটুইন দা হাইড্রোজেন এন্ড Cl টা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই বন্ড মোমেন্টটা, মানে এই যে দুটো ইলেকট্রন এখানে আছে, টু ইলেকট্রনস, এই মোমেন্টে বন্ড মোমেন্ট মানে দুটো ইলেকট্রন না, ব্যাপারটা বোঝো। একটা যে বন্ড আছে, যে বন্ড, এই বন্ডের মোমেন্টটা এদিকে দিলাম। আচ্ছা এরকম করে দিলাম সাইনটা, এই যে অ্যারো দিলাম, তার একটা মানে হচ্ছে যে এই ইলেকট্রনটা এদিকে মুভ করছে। এখানে কনসেন্ট্রেট বই তুলতে হবে। তাহলে আর এই অ্যারো দেখে একটা দাগ টানলাম, মানে এখান থেকে শিফটিং হচ্ছে। তার মানে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকেই বন্ড ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে। তাহলে ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে তখন মুভমেন্ট এরকম করে হয়। ধরো আমি এখানে বললাম H2O, তুমি বুঝতে পারবে সব, দাঁড়া দেখে নাও। H2O তুমি পড়েছো যে এটা হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে তোমার হচ্ছে এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এরকম করে থাকে H2O এর ক্ষেত্রে। এবার দেখো O আর H এর মধ্যে ওটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই যে বন্ডটা, এর মোমেন্টটা কিন্তু এদিকে হবে, এই মোমেন্টটা এদিকে কাজ করবে। আবার দেখো এই মোমেন্টটাও এদিকে থাকবে, মানে H এর থেকে ওর দিকে কাজ করবে। একদমই তাই।
বন্ড মোমেন্ট, বন্ড মানে ইলেকট্রন, একটা বন্ড নিজ টু ইলেকট্রন, সেই ইলেকট্রনটা শিফটিং করছে, তার মোমেন্ট কোন দিকে, সেটাই বলছে বন্ড মোমেন্ট। এবং সেখান থেকে আমার কনসেপ্টটা এসেছে ডাইপোল, কারণ যেই মুহূর্তে এখানে বন্ডের মোমেন্ট হচ্ছে বেশি করে শিফটিং হচ্ছে এইচ থেকে ওর দিকে, সো দেন ও গট দ্য নেগেটিভ চার্জ আর এইচটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যে ডাইপোল ক্রিয়েট হচ্ছে, তার মানে ডাইপোল মোমেন্ট এক্সপ্লেইন দ্য আয়নিক প্রপার্টি ionic properties in a covalent compound. তারপরে ডাইপোল মোমেন্ট এক্সপ্লেইন করছে যে আয়নিক প্রপার্টি অ্যারাইজেস ইন এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, আয়নিক প্রপার্টি অ্যারাইজ ইন এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড তো এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু হচ্ছে এখানে। আচ্ছা, এবার বলছিলাম যে এখানে যার কাছে ইলেকট্রনটা বেশি হয়ে গেল সেই নেগেটিভ হয়ে গেল, যার কাছে চলে গেল মোমেন্ট একদমই সেখানে নেগেটিভ হচ্ছে। এবারে দেখো তাহলে এইচ আর ওর মধ্যে ওটা হচ্ছে নেগেটিভ, এখানেও শিফটিং হচ্ছে। নাও নেক্সট হ্যালো হ্যাঁ actually I am searching for my student actually. Okay, actually I am in a class, I'll call you back. So H2O, এবারে দেখো লোন পেয়ার, এটা হচ্ছে লোন পেয়ার। তাহলে লোন পেয়ারের মোমেন্ট কোন দিকে হয় দেখো, এই মোমেন্টটা এদিকে হবে, এই মোমেন্টটা এদিকে হবে। কেন এরকম কেন হচ্ছে? পৃথিবী সব সময় লোন পেয়ার উপর দিকে হবে, যেখানে লোন পেয়ার অ্যাটমের দিকে হবে না, অ্যাটম থেকে অ্যাওয়েতে হবে। লোন পেয়ার মোমেন্ট অল দা টাইম অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাটম। ওকে স্যার, রিপালশনের জন্য এটা হয়। হ্যাঁ একদমই, কারণ এই যে লোন পেয়ারটা এখানে আছে, লোন পেয়ার তাহলে দেখো এখানে পুরো রেজাল্টটা কোন দিকে হচ্ছে, ভেক্টর ভাবো সব পুরোটা, দেখো পুরোটা এই দুটো এরকম এরকম, তাহলে পুরো উপরটা হচ্ছে এটাই হচ্ছে রেজাল্টেন্ট, লিখেছি মিউ আর। তাহলে মিউ আর মানে হচ্ছে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট, মানে আর মানে রেজাল্টেন্ট, যেখানে মিউটা হচ্ছে নরমাল তোমার, আর এখানে মিউ আরটা হচ্ছে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট। উপর দিয়ে হচ্ছে একটা ভ্যালু দালে আছে, ছুটছে কোথায় মুভমেন্টটা, মোমেন্টটা ছুটছে না, লোন পেয়ার এখানেই আছে, কিন্তু মোমেন্টটা বলছে দেখো এও খেলছে, এও খেলছে, এই লোন পেয়ারটা উপর দিয়ে হ্যাঁ এই জন্য। তাহলে দেখো এখানে রেজাল্টেন্টটা একটা ভ্যালু আছে, so that means resultant value is not equal to 0. So when there are some values of the dipole moment, if this is not equal to 0, তখন তাকে বলছে হলো পোলার। So this compound টা হচ্ছে পোলার। So polar compound means যখন dipole moment not equal to 0. In case of HCl, এখানেও কিন্তু mu are not equal to 0. So this compound also non-polar. Also this is polar. Dipole moment not equal to 0 কে polar. Polar means two different poles are there. এটা মিউচুয়াল হচ্ছে না বা জিরো হচ্ছে না। আমি এরকম তোমাকে 20 খানা কম্পাউন্ডে কাজ করছি, তোমার ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে একটা বললাম HCl, একটা বললাম H2O। নেক্সট দেখো ধরো বলছি CH4 ডাইপোল মোমেন্ট কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাকে কিন্তু জানতে হবে ওই আগের কনসেপ্টটা, যে স্ট্রাকচারটা কি হয়। ঠিক আছে, কি জানতে তোমাকে স্ট্রাকচার, যে CH এর স্ট্রাকচার দেখতে কেমন হয় তুমি অলরেডি জেনে গেছো, দেখেই বলতে পারছো, এখন বাড়িতে অনেক প্র্যাকটিস করে এসছো, তাই না? টেট্রাহেড্রাল এরকম করে শেপ হচ্ছে, তাহলে এই হচ্ছে আমার টেট্রাহেড্রাল শেপ, এরকম করে শেপটা হচ্ছে, তোমাকে আমি অলরেডি শেপ দেখিয়ে দিয়েছি, এরকম করে হচ্ছে, আর নিচের দিকে তিনটে, উপরের দিকে একটা, এরকম করে শেপটা আছে। তাহলে দেখো বিটুইন দ্য কার্বন এন্ড হাইড্রোজেন, এখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলো? কার্বন। তাহলে বিটুইন দা কার্বন এন্ড হাইড্রোজেন, কার্বনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তাহলে দেখো এখন এইচ এর থেকে বন্ডটা আসবে কার্বনের দিকে, এখানে একটাই কথা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ কে বেশি কে কম। এখানে সি থেকে এইচ এর মধ্যে সি হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, এখানে সি হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, সি হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে এটা, তাহলে দেখো সবাই কিন্তু এই পয়েন্ট থেকে মিট হচ্ছে,
তাহলে একটা পয়েন্টে মিট করছে, একে বলে নাল ভেক্টর। পড়েছো ফিজিক্সে যে সবাই একটা পয়েন্টে মিট করে, তো রেজাল্টেন্টটা সেখানে জিরো হবে। তোমাকে আমি ভেক্টর পড়াচ্ছি না, তোমাকে জাস্ট বলছি যে একটা সবগুলো মোমেন্ট একটা পয়েন্টে মিট করছে। ম্যাগনেসিয়াম তো সিএইচ এর তো ম্যাগনেসিয়াম সেম, সব একই টাইপের বন্ড সিএইচ সবাই। আমরা তো আগে একটা বন্ড নিয়ে কাজ করছি, সিএইচ এর মোমেন্টটা সেটা তো সেম, যেটা এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা যাচ্ছে, এখান থেকে এটা, এখান সবই তো সমান। সাম বলছি না তো, আমার তো এই মোমেন্ট সব এক পয়েন্টে মিট করছে, কনসেন্ট্রিক সবগুলো একটা পয়েন্টে গিয়ে মিট করছে। ওই মিট তুমি ভাবছো যে তিনটে উপর দিকে এটা নিচে এরকম করে মিউচুয়াল হচ্ছে না, সবাই একটা পয়েন্টে গিয়ে মিট করছে। হ্যাঁ 3D তো 3D শেপ, তুমি এরকম করে ভাবো। সো দ্যাটস ওয়াই এখানে জিরো। তাহলে মিথেনটা কিন্তু হবে তোমার নন পোলার, যখন সেখানে এক একটা বন্ড মোমেন্ট গুলো সব মিউচুয়াল হচ্ছে, এখানে মিউচুয়াল, তাহলে এখানে মনে হচ্ছে নন পোলার। স্যার হ্যাঁ তো বলো। আমি মানে কিছুক্ষণ আগেই জয়েন করলাম, তাই একবার এই ডাইপোল মোমেন্টটা একবার কি একবার ছোট করে তুমি বলে দেরি করে জয়েন করলে কেন? 6:15 এ তো ক্লাস। স্যার নেটে একটু কাজ করছিল না, আর এখানে একটু মেঘলা করে আছে। এখন আর কে জয়েন করেনি? সম্প্রীত, দেখো আমি বলে দিচ্ছি। বেসিক্যালি ডাইপোল মোমেন্ট মিন্স উই আর কম্পেয়ারিং দ্য ইলেক্ট্রোনেগেটিভিটি। এই যা সি এর মধ্যে বললাম, সি এটা হচ্ছে মোর ইলেক্ট্রোনেগেটিভ, তাই এই বন্ডটা দিকে মুভ করছে, যে বেশি ইলেক্ট্রোনেগেটিভ থেকে বন্ডটা মুভ করছে, এটাই বোঝাচ্ছে এখানে। এখানে H2O বিটুইন দা O and H, ওটা হচ্ছে মোর ইলেক্ট্রোনেগেটিভ, তাই বন্ডটা ওর দিকেই মুভ করছে, তাহলে পুরো মোমেন্টটা উপরের দিকে। সো নট ইকুয়াল টু 0 হলে সেখানে হয় পোলার। ইন কেস অফ CH4, মিথেনের সাথে টেট্রাহেড্রাল, এখানে CrH CrH CrH, এখানে সবগুলো CH বন্ড একটা পয়েন্টে মিট করছে, রেজাল্টেন্ট ইজ 0। দ্যাটস হোয়াই দিস কম্পাউন্ড ইজ নন পোলার। 0 মানে কি? এখানে কোনো মোমেন্টই নেই, মানে এক একটা ইন্ডিভিজুয়াল মোমেন্ট ছিল কিন্তু সবগুলো মিউচুয়াল হয়ে 0 হয়ে গেছে, তো রেজাল্টেন্টটা 0 এখানে, তাই কম্পাউন্ড নন পোলার। ঠিক আছে, তোমাকে পরের নোট নিজেরা করো। আচ্ছা মানে এরকম বলা যেতে পারে যার লোন পেয়ার আছে সেই কম্পাউন্ড গুলো পোলার হবে, যেখানে না না, এরকম কোনো লজিক নেই, তোমাকে এই লজিকই ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এখানে এগিয়ে এগিয়ে দেখতে হবে। ওই লোন পেয়ার দিয়ে দেখতে পারবো না, মানে ওই যেখানে লোন পেয়ার আছে সেখানে লোন পেয়ার থাকলে তো মিউচুয়াল হওয়ার জায়গাটা নেই সেখানে অবশ্য, তো সেখানে হতে পারে, কিন্তু লোন পেয়ার থাকা না থাকার সঙ্গে ব্যাপারটা না, তোমাকে এরকম করে এগিয়ে বোঝাতে হবে। এটা তো মুছে দেন তাহলে কি হলো? CO2 and SO2, compare the dipole moment. Compare dipole moment between the CO2 and SO2. Dipole moment between the CO2 and SO2. কেন? স্ট্রাকচার ভুলে গেছো, SO2 স্ট্রাকচার এরকম নয়। তোমায় কিন্তু আগের ক্লাসে ফলো করতে পারবে এটা, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রাকচারগুলো এঁকে নাও। CO2 হচ্ছে লিনিয়ার হাইব্রিডেশন স্টেট দিয়ে, তুমি বাড়িতে অনেক প্র্যাকটিস করেছে, ক্লাসে এসছো। এখানে SO2, S হচ্ছে এরকম স্ট্রাকচার,
এখানে একটা লোন পেয়ার আছে দেখো। হ্যাঁ এটা বেন্ড হবে স্ট্রাকচার। হ্যাঁ এটা বেন্ড শেপ একদমই তাই। এবার দেখো এই মোমেন্টটা বিটুইন দা সি এন্ড ও, এই মোমেন্টটা এদিকে থাকবে তাই না? দেখো আবার এই মোমেন্টটা আছে এইদিকে, তাহলে দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে হচ্ছে, ভ্যালুগুলো সেম। So the mu r equal to 0, so compound is non polar, so that means that there is no dipole moment, মানে ইন্ডিভিজুয়াল ছিল বাট মিউচুয়াল হয়ে গেছে এটা, ঠিক আছে? so this is non polar. আর ইন কেস অফ SO2 লোন পেয়ার উপর দিকে মোমেন্ট, এই মোমেন্টটা এইদিকে, এই মোমেন্টটা এইদিকে, সো পুরো রেজাল্টেন্টটা কিন্তু নিচে দিকে কাজ করছে mu r, so this mu r not equal to 0, so this compound is polar CO2 and SO2. রিকাই বুঝতে পারছো? আচ্ছা বন্ড পেয়ারে থাকলেও ওইটা দুটো আছে বলে ওটা হ্যাঁ, একটা আছে স্যার। বলে নিচের দিকে হ্যাঁ। হবে তাই না? হ্যাঁ ওইদিকে কাজ করছে বেশি করে। কি রিকাই বুঝতে পারছো? রিকাই স্যার মিউআরটাকে কি বলে? রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট, আর মানে রেজাল্টেন্ট মিউ ও, হচ্ছে ডাইপোল ঠিক মোমেন্ট। আছে। হ্যাঁ তো এই পয়েন্টে মিট করছে, তাহলে এই দুটো তোমার হচ্ছে এই দিকে ডিরেকশন হবে, আর লোন পের উপরে কিন্তু কিছুটা মিউচুয়াল হয়েছে বাট রেজাল্টেন্ট দিকে থাকছে। ল অফ প্যারালেলোগ্রাম ইসে পড়েছো যে এরকম যে পয়েন্ট থাকে এরকম করে রেজাল্টেন্ট এরকম করে হবে দিকে, তাহলে এই SO এর রেজাল্টেন্টটা হচ্ছে এরকম দিকে হবে এই দিকে, আর এখানে লোন পেয়ারটা কিছুটা নিউট্রালাইজ করে দিচ্ছে, বাট রেজাল্টেন্ট ইজ আলটিমেট লোয়ার দিকে হবে, কারণ লোন পেয়ার দুটো মোমেন্ট আছে। লেস হয়, লোন পেয়ার মানে লেস ভ্যালু থাকে, তো এখানে বন্ড পেয়ার রেজাল্টেন্টটা নিচের দিকে পুরোটা হচ্ছে, জিরো কিন্তু হচ্ছে না, একটা ভ্যালু থাকছে, বুঝছো কি? আলটিমেটটা নিচের দিকে হচ্ছে, ওই সাইন তো দাও কোন দিকে হচ্ছে রেজাল্টেন্ট, না রেজাল্টেন্টটা এরকম নিচের দিকে, যেটা আল্লাহ করে লিখেছি আমি, ঠিক আছে? স্যার এখানেও কিন্তু যার লোন পেয়ার আছে তারই দেখলাম পোলার হলো। হ্যাঁ তোমাকে আমি ওরকম করে ভাবতে কোনোদিন শেখাচ্ছি না, তোমাকে স্ট্রাকচারকে শিখতে হবে। কারণ আমি তোমাকে আগেই বললাম HCl, সেখানে তো লোন পেয়ার আমি আঁকিনি কোথাও, তাও সেটা তোমার ছিল এরকম করে। আমি আরো দেখাচ্ছি অনেক কম্পাউন্ড, তোমাকে এখানে কম্পেয়ার করতে হবে, ওই কোনটা পোলার কোনটা আমরা বললে হবে না, কম্পেয়ার করতে হবে যে কার বেশি কার কম। এটা লেখা হয়ে গেছে খাতায়, মুছে দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট দেখো, তোমাকে আমি বললাম বেনজিন রিং, তাহলে বললাম এটা বেনজিন আছে এরকম 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 করে দিয়েছি, এটা কি হবে বলো? দেখো ইন কেস অফ বেনজিন এখানে সব তো এই আছে একটা করে, দেখো সব সি, এখানে সব সি, এটা সব হাইড্রোজেন এখানে, তাহলে এখানে এই যে মোমেন্ট গুলো এইদিকে হবে কিনা বলো? সব সি দিকে হবে, সব সি দিকে হচ্ছে, কার্বন সব বেশি হচ্ছে C ইলেকট্রন দিকে। তাহলে এরকম করে সব হচ্ছে, এবং দেখো সবগুলো গিয়ে একটা পয়েন্ট থেকে মিট হচ্ছে, সিমেট্রি একটা পয়েন্ট থেকে মিট করছে কনসেন্ট্রিক ভ্যালুটা, সো দ্যাটস ওয়াই the resultant value equal to 0, so this compound is non polar. আমরা ছোটবেলায় পড়েছি কত কথা, যে ওই যে ওয়াটার পোলার সলভেন্ট, কার্বন টেট্রাফ্লুরাইড নন পোলার সলভেন্ট, বেনজিন নন পোলার, একটা কারণটা বুঝতে পারছো তো? This is the explanation actually, so you have to explain the polar and non polar in terms of dipole moment. In case of covalent compound there are some difference in electronegativity, এখানে আইন প্রপার্টি অ্যারেঞ্জ করছে, মানে ডাইপোল মোমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি explain the ionic property in a covalent compound. আচ্ছা বলো বুঝতে পারছো এই জায়গাটা? নেক্সট দেখো, তোমাকে কম্পেয়ার করতে বলছি ডাইপোল মোমেন্ট বিটুইন NH3 and PH3, কম্পেয়ার ডাইপোল মোমেন্ট কার বেশি কার কম, NH3 and PH3 ডাইপোল মোমেন্ট।
তুমি সংখ্যা স্ট্রাকচার ড্র করবে, স্ট্রাকচার ড্র করবে 1 সেকেন্ডের মধ্যে। এমন বাড়িতে প্র্যাকটিস করবে ফর্মুলাটা দিয়ে দিয়ে, যে এটা হচ্ছে লোড পেয়ার আছে এখানে, এটা অ্যামোনিয়া স্ট্রাকচার। ইন কেস অফ PH3 কি বলছে স্যার এরকম করে কেন ড্র করছে, PH3 তো আছে এখানে, আপনি এরকম লিখুন না, P এরকম তিনটে লিখলে কি সমস্যা, এরকম লিখুন না, ও বললে পুরো আঁকা স্যার যাবে না। NH3 এর বেশি হবে, NH3 এর বেশি হবে। আচ্ছা NH3 বেশি হচ্ছে, তোমাদের কোনটা বেশি হচ্ছে? 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকছি। NH3 বেশি বলছে ও। আচ্ছা ওকে সংস্কৃতি। Yes, sir. So between the NH3 and PH3, which one have the higher dipole moment? সম্প্রীত তুমি তো পরে জয়েন করলে, তুমি এটা রেকর্ডিং থেকে শুনে নেবে, দিয়ে আমাকে জিজ্ঞেস করবে। আমি তোমাকে একটু বলার চেষ্টা করছি, আগে অনেকটা বলে দিয়েছি, প্রায় আধ ঘন্টা বলে দিয়েছি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ইয়েস সংস্কৃতি। So between the NH3 and PH3, which one have the higher dipole moment? আচ্ছা NH3 আমি একটু আবার এক্সপ্লেইন করেছি, ভালো করে দেখো। NH3 PH3 dipole moment, dipole between the N and H, nitrogen is more electronegative, so that's why electron transfer from H to N, আমি এরকম করে অ্যারো দেখাচ্ছি। N is the more electronegative, another one more electronegative, another also more electronegative, তাহলে এখানে N টা হচ্ছে more electronegative, so bonded electron shifted towards nitrogen, আমি এটাকে বোঝাচ্ছি এভাবে মোমেন্ট দিয়ে, মোমেন্ট। and lone pair all the time the above arrow, উপর দিকে থাকে মোমেন্টটা, তাহলে দেখো সবগুলো উপর দিকে, so everything is the above, so resultant is the এটা mu r, এবং একটা ভ্যালু তো আছে, একটা কত ভ্যালু আমাদের বের করতে হবে না, জাস্ট নট ইকুয়াল টু 0, সামথিং ভ্যালু এখানে আছে। এবার দেখো ইন কেস অফ PH3, পৃথিবী সব সময় লোন পেয়ার away from the atom, শুরুতেই বলে দিয়েছি, লোন পেয়ার all the time away from the atom, লোন পেয়ার all the time away from the atom, এটা ফার্স্টে বুঝে নিলাম। এবার নেক্সট দেখো between the P and H, এখানে P টা কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ, P হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, P হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, বাট নাইট্রোজেন এর মোর ইলেকট্রোনেগেটিভ। between the P and N, এখানে N টা কিন্তু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা কিন্তু অনেক বেশি অ্যামাউন্টে টানছে, তাহলে মোমেন্টে অনেক বেশি হবে। এই মোমেন্টটা উপরের দিকে কাজ করছে, এই মোমেন্টও একদম উপরের দিকে থাকবে, বাট এটাও নট ইকুয়াল টু 0, একটা ভ্যালু থাকবে। বাট ডাইপোল মোমেন্ট অফ NH3 is greater than dipole moment of PH3, কেন এরকম হলো? কারণটা হচ্ছে দেখো এখানে নাইট্রোজেন is more electronegative than phosphorus, that's why nitrogen attracts the electron pairs more strongly than the phosphorus, এখানে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই নাইট্রোজেন ইলেকট্রনটাকে অনেক বেশি করে টানতে, মোমেন্টটা সেখানে বেশি হবে। তোমাকে দিকে বেশি করে টানে, তখন তুমি তার দিকে টানা হয়ে চলে আসবে, তোমাকে দিকে আস্তে আস্তে করে টানে, তখন তুমি আস্তে আস্তে করে এগোবে হামাগুড়ি দিয়ে দিয়ে, বুঝছো? তাহলে এটা আমার বেশি হলো, ক্লিয়ার? নেক্সট হ্যাঁ, বুঝতে কিন্তু কেউ না পারলে আমাকে বড়, এখানে বুঝতে কেউ না পারলে আমাকে বলো। এখানে কোনো স্যার ভ্যালু লাগবে না তো? কিচ্ছু ভ্যালু লাগবে না, কোনটা বেশি কোনটা কম কোনো ভ্যালু লাগবে না, ক্যালকুলেশন করতে হবে না, এটা খাতায় লিখে নিয়েছো। নেক্সট এটা কম্পেয়ার করছি অ্যামোনিয়া ফসফেট। এবার নেক্সট দেখো BF3 and একটু এন্ড এ কাজা করে লিখি, BF3 and NF3 কম্পেয়ার করতে হবে বলবে, BF3 NF3,
তুমি ভাবছো ও BF3NF3, তোমরা কিন্তু আগের দিনে সব কথা ভুলে গেছো আমার, হ্যাঁ কিছুতেই স্ট্রাকচারটা বের করছো না, আমি ফর্মুলা অ্যাপ্লাই করি। আমি তো এই জন্য স্ট্রাকচার মধ্যে শিখি গেলাম ভালো করে, হ্যাঁ এই স্ট্রাকচার ভাবছো ঠিক করে কি, হ্যাঁ 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 এখন দেখছি এই ফর্মুলাটা হলো sp2 হয় না, ট্রাইগোনাল প্ল্যানার। BF3 ট্রাইগোনাল প্ল্যানার, একটা ট্রায়াঙ্গেলে তিনটে কর্নারে তিনটে এরকম, sp2 হাইব্রিডাইজেশন, NF3 sp3 লোন পেয়ার টেট্রা পিরামিডাল শেপ, এটা স্ট্রাকচার আগে শিখে গেছো করতে, এরকম হচ্ছে ব্যাস। এবার দেখো B and F, F এর দিকে হচ্ছে B and F, F এর দিকে এটা হচ্ছে F এর দিকে, মোমেন্টটা দেখো সব মিউচুয়াল হয়ে গেছে এখানে, সব মিউচুয়াল, so that's why this is equal to 0 and this is a non-polar বুঝছো, non-polar না স্ট্রাকচার এটা। এবার দেখো এই মোমেন্টটা হচ্ছে এই দিকে F এর দিকে, কারণ F টা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ আর এটা হচ্ছে লোন পেয়ার, এটা উপরের দিকে কাজ করছে, all the moment is downwards, কিন্তু লোন পেয়ারটা কিছুটা মিউচুয়াল করে দিচ্ছে between the NF all the bond moment towards the down from N to F. Here lone pair slightly neutralize the value of the bond pair. Here lone pair এর সাইনটা উপরে দিকে, কিছুটা তোমার এখানে কিছুটা তোমার নিউট্রালাইজ করে দিচ্ছে, বাট পুরো রেজাল্টেন্টটা কিন্তু নিচের দিকে থাকছে, রেজাল্টেন্টটা থাকছে এটা, তারপর একটা ভ্যালু একটা আছে অলরেডি নট ইকুয়াল টু 0, so the compound is polar. So if you compare dipole moment of NF3 is greater than dipole moment of BF3, এটা জেনে গেলাম। লোকে ভাবে ও NF3 BF3 দেখতে একই রকম হবে স্ট্রাকচারটাই মেইন। এটা ক্লিয়ার হচ্ছে একদম, স্ট্রাকচারটাই মেইন লাগবে কিছু অসুবিধা আমাকে বলতে পারো চ্যাটে, যে কোনো জন বলতে পারো যে বুঝতে পারছো না কোনো জায়গাটায়। সম্প্রীত বোঝা যাচ্ছে? সম্প্রীত স্যার অল্প অল্প বুঝছি। আচ্ছা ব্যাস, আমি এগুলোই বললাম, বাকিগুলো তুমি আর করবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ডাইপোল মোমেন্ট, সো ডাইপোল মোমেন্ট এক্সপ্লেইন দ্য আয়নিক প্রপার্টিজ ইন এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমি এখন একটা অন্য জিনিস শেখাবো, নেক্সট টপিক। ডাইপোল মোমেন্ট এক্সপ্লেইন করছে যে আয়নিক প্রপার্টি মানে পোলারিটি অ্যারাইজেস ইন এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট টপিক, এবারে হেডিং দাও কোভ্যালেন্ট প্রপার্টি ইন অ্যান আয়নিক কম্পাউন্ড। এখন উল্টোটা বলছি, এখন দেখো আগেরটা কি বলেছিলাম, আয়নিক প্রপার্টি না কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখন বলছি কোভ্যালেন্ট প্রপার্টি ইন আয়নিক কম্পাউন্ড। এটা কোভ্যালেন্ট প্রপার্টি in an ionic compound. Covalent property in an না যেরকম পড়লাম ডাইপোল মোমেন্ট সেখানে কিছু নেই, আমি বলছি এবারে। So covalent property in an ionic compound explained by one famous scientist, তার নাম হচ্ছে ফাজান, বাবা নাম দিয়েছে, তাকে বলে ফাজানস রুল। এইটা হ্যাঁ আচ্ছা, ফাজানস রুল বলেছে এখানে। কি বলছে এখানে দেখো, ফাজানস রুল, এখানে চারটা রুল আছে, আমি এক এক করে বলছি, এক একটা স্টেপ বলি। নাম্বার 1 তোমাকে শেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল।
আয়নিক পোটেনশিয়াল। আচ্ছা আয়নিক পোটেনশিয়াল কি জিনিস? আগে তো পড়েছি আয়নাইজেশন পোটেনশিয়াল, ডিফারেন্ট ডিফারেন্ট, এটা সম্পূর্ণ আলাদা। আয়নিক পোটেনশিয়াল তুমি আগে এটা কখনো পড়োনি, এখনই বলছি আমি। আচ্ছা আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন, আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন এটা ইকুয়াল টু, রুলটা বলার পরে ওই লিংক করা আছে এর সঙ্গে, আগে রুলটা বলে দিই তারপরে লিংক করে দিচ্ছি কি কার সঙ্গে কার হচ্ছে। এটা হেভি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ থাকবে, তবে এই ফাজান্স রুলের অ্যাপ্লিকেশনটা বোর্ডস এক্সামে থাকবে না, অনলি ফর কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ বোর্ডস এক্সামের মধ্যে এটা থাকবে না, ফর কম্পিটিটিভ থাকবে। তো আমি সব পড়িয়ে দিচ্ছি, সব পড়ানো রে। আর দেখো এবারে, তো আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন একে লেখা হয় ফাই দিয়ে, এটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন। আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন ইকুয়াল টু চার্জ বাই রেডিয়াস, equal to charge of cation by radius of cation। আমরা সবই জেনে গেছি রেডিয়াস জানি ক্যাটায়নের কম্পেয়ার করতে। আচ্ছা হাজার রুল বলেছে যে if the ionic potential is greater then, এটা বললাম আগে। এবারে হাজার বলেছে যদি সেখানে আয়নিক পোটেনশিয়াল গ্রেটার হয়, so phi that is proportional to covalent character, phi equal to ionic potential proportional to covalent character। মানে কি গো, মানে বলেছে if the ionic potential of cation is greater so then the compound will be more covalent। যদি আমার সেখানে আয়নিক পোটেনশিয়াল ক্যাটায়নের বেশি হয় তাহলে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট হবে। বুঝতে পারছি না কি বলছেন, কিছু বুঝতে পারছি না, আবার বলছি। আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন দ্যাট ডিপেন্ডস অন দ্য চার্জ অফ দ্য ক্যাটায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন। আমি তোমাকে एग्जांपल বোঝাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন ইকুয়াল টু ফাই, সো দিস আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন দ্যাট ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে যদি বেশি ফাই হয় তাহলে বেশি কোভ্যালেন্ট হবে, এটা বুঝতে পেরেছো কি? যদি বেশি ফাই ভ্যালু হয় তাহলে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট হবে। আর দেখো ফাই ভ্যালু ডিপেন্ডস অন চার্জ অফ ক্যাটায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন। তাহলে দেখো আমি আরো লিখছি এখানে, স্যার রেডিয়াস মানে কি অ্যাটমিক রেডিয়াস মানে আয়নিক রেডিয়াস? রেডিয়াস অফ ক্যাটায়ন, আয়নিক রেডিয়াস, একটা ক্যাটায়নের রেডিয়াস। মোর চার্জ, আবার লেখো এখানে more charge of cation, more charge of cation, more charge of cation and small radius of cation and small radius of cation যদি হয় সেখানে তখন কি হবে? more charge of cation and small radius। এখানে দেখো না উপরে চার্জ বেশি, তো যদি চার্জ বেশি হয় রেডিয়াস স্মল হয় তাহলে ফাই কি হবে? বেশি হবে। ভাবছো, চিন্তা করছো, ভাব কি হবে ভাবি তো। আরে উপরেরটা বেশি, এই যে চার্জ গ্রেটার রেডিয়াস কম, তাহলে এখানে ফাইটা কি হবে? বেশি হবে। বেশি হবে কি না ফাইটা? এটাকে লিখেছি এখানে, আমি কিছুই লিখছি না, এইকে একে বাদ দিয়ে লিখছি। এই দেখো বাবা এখানে লিখেছি কি চার্জ অফ ক্যাটায়ন, তাহলে চার্জ অফ ক্যাটায়ন যদি মোর হয়, যদি রেডিয়াসটা স্মল হয় তাহলে সে কম্পাউন্ডে কি হবে? এটাই কি হয় তাহলে সেখানে কি হবে? বেশি হবে। তার মানে এখানে এটা মানে হচ্ছে তখন লেখো তাহলে মোর কোভ্যালেন্ট, তাহলে সে কম্পাউন্ড হয় মোর কোভ্যালেন্ট। এটা একটা তোমাকে স্টার মার্ক দিয়ে দেখালাম, মানে এরই একটা এক্সপ্লেনেশন, এই পয়েন্ট নাম্বার 1 টাই সব। আরেকটা এখানে স্টার মার্ক দিয়ে দেখালাম, এটাও ক্যালকুলেট করার দরকার পড়বে। কিচ্ছু ক্যালকুলেশন না, খালি কম্পেয়ার করব আমরা। আমাদের জীবনটা কত সোজা দেখো না, কত আনন্দের, কোনো ভ্যালু মুখস্থ রাখতে হচ্ছে না, কোনো ক্যালকুলেশন লাগছে না, সিম্পল কম্পেয়ার করছি, এ ছোট এ বড় এরকম, বুঝেছো? আয়নিক পোটেনশিয়াল হচ্ছে ফাই, ফাই হচ্ছে এক্সপ্লেইন দা কোভ্যালেন্ট ক্যারেক্টার, মোর ফাই ভ্যালু তো মোর কোভ্যালেন্ট। ফাই ভ্যালু ডিপেন্ডস অন চার্জ অফ ক্যাটায়ন বা রেডিয়াস অফ ক্যাটায়ন।
আমার এখানে উপরে আছে চার্জ, নিচে আছে রেডিয়াস, তো চার্জটা গ্রেটার হলে ফাইটা বেশি হবে, যে লিখেছি এখানে এই কথাটাকে এক্সপ্লেন করে লিখেছি এখানে। মোর চার্জ অফ ক্যাটায়ন দ্য স্মল রেডিয়াস অফ ক্যাটায়ন, দ্যাট মিন্স কম্পাউন্ড উইল বি মোর কোভ্যালেন্ট। যদি একটা ক্যাটায়নের চার্জ বেশি হয়, চার্জ বেশি হয় আর রেডিয়াস ছোট হয়, তাহলে সে কম্পাউন্ডটা কি হবে? তাহলে সে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট হবে। ক্লিয়ার এটা? ফাজাস এই কথাটাই বলে গেছে। আমি তোমাকে এইটার একটা এক্সাম্পল নিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কম্পেয়ার করে। এটা কিন্তু ক্যাটায়ন নিয়ে বললাম, ফাজাস কিন্তু অ্যানায়ন নিয়ে বলেছি। ফাজাসের 4টে রুল আছে, তো এখানে আমি 4টেকে দুটোকে এখানে কম্বাইন করে দিলাম, মানে ও ভেঙে ভেঙে বলেছে যদি মোর চার্জ অফ ক্যাটায়ন দ্যাট মিন্স কম্পাউন্ড উইল মোর কোভ্যালেন্ট, আর বলেছে স্মল রেডিয়াস মোর কোভ্যালেন্ট, মানে এই কথাটাকে ভেঙে দুবার করে বলেছে ফাজাস। দুটো রুল হয়ে গেল এখানে। আর অ্যানায়ন নিয়ে ক্যাটায়নের তো রেডিয়াস এমনিতেও তো কম হয়। আরে বাবা আমরা কম্পেয়ার করব, তো আমরা দুজন ক্যাটায়নকে কম্পেয়ার করব। এখানে ফাজাস রুলে আমরা একটা আয়নিক কম্পাউন্ডে কম্পেয়ার করব, ছোট বলে তাকে দুজনকে কম্পেয়ার করব, তো Na প্লাস K প্লাস Na প্লাস এরকম করে কম্পেয়ার করব। দেখাচ্ছি তোমাকে আমি, ক্যাটায়নের তো সাইজ ছোট হয় আমরা জানি, কিন্তু আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করব আগে বোঝাচ্ছি। এখানে বলছি সেখান থেকে ক্যাটায়নটা যে রেডিয়াসটা ছোট হয় তাহলে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট হবে, এটাই বলছি। আর চার্জ বেশি হলে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট হবে। ক্লিয়ার তো এটা, নাকি আরো দুবার বলে দেবো? ক্লিয়ার হয়ে গেছে? তোমাকে আমি একটা কথা অনেকভাবে বোঝাচ্ছি, তোমরা কিন্তু বাড়ি ঘরে পড়বে, ফাঁকি দেবে না বলে দিচ্ছি একদম। বলবে স্যার আমরা তো বাড়িতে এতদিন পড়িনি, আপনি এখনই পরীক্ষা নেবেন, একটু কম কম করে পরীক্ষা নিন না। রোজকার পড়বে, রোজ 2 ঘন্টা করে কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স পড়বে, ম্যাথমেটিক্স পড়বে, নাহলে কিন্তু হবে না। প্ল্যানিং করে জীবনে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে তোমাকে লিখেছি এখানে, আমি লিখেছি আয়নিক পোটেনশিয়াল অফ ক্যাটায়ন, এই যে ব্যাপারটাকে বলে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, জানো তো? এটা মুছে দিচ্ছি আমি, এটা লিখে নিই, তাহলে লিখে নিচ্ছ, এটা মুছলাম তাহলে। হ্যাঁ কি বলছো? এই যে ক্যাটায়ন এখন ধরে বললাম, এই যে ক্যাটায়ন বলছে এই হবে সেই হবে এনা হবে তেনা হবে ফাই হবে, বললাম যে আয়নিক পোটেনশিয়াল, এটাকেই ভালো কথায় বলেছে, ভালো কথায় বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, এই পোলারাইজিং পাওয়ার মানে কি গো? ধরো আমরা যখন আমাদের কোনো সমস্যায় পড়ি, আমরা ধরো আমাদের এই এখন ঠিক যাচ্ছে না সময়টা, তোমার বাবা মা বললো ঠিক আছে সময় ভালো যাচ্ছে, তাহলে কাজ কর, তোর এখন রাহুর দশা চলছে, বা এখন কেতু এসছে, বা ধূমকেতু এসছে, তোমার কি বল, বা শনি এসছে, বলি না আমরা। বা সেখানে তুমি লোকের কাছে গিয়ে তোমার হাত দেখে বলবো আচ্ছা তোমার হাত এখন রাহু আছে কেতু আছে, তারপর ধূমকেতু চলে এসছে, তো আপনাকে এটা তাড়াতে হবে। তখন তুমি সাধুর কাছে গেলে, তোমাকে সাধু তোমাকে কি করলো, চোখটা বন্ধ করো, তোমাকে হিপনোটাইজ করছে, এই যে তোমাকে ইনফ্লুয়েন্স করছে বাইরে থেকে, হাত নাড়াচ্ছে, আমার সঙ্গে হাত নাড়া এরকম করছি এরকম, তখন তুমি কিন্তু ওর কথা শুনতে বাধ্য হয় এখন কিছুক্ষণ পরে, জানো তো? ওরকম তো তোমাকে বস করে দেবে ও। তো সেখানে দেখবে তুমি পেপার গুলো দেখবে, রোজ লেখা থাকে পেপারের পেছনে এই হিপনোটাইজ করে লোকগুলো, ছবি দেখা দেখেছো তো? তো সেই লোকগুলো কি করে, তোমাকে পোলারাইজ করে, ওরা কি করে পোলারাইজ করে তোমাকে। ওই তুমি যেটা বললাম বুঝে, সেটা এই ক্যাটায়নের তাই প্রপার্টি আছে, ক্যাটায়ন কি করে পোলারাইজ করে। পোলারাইজ মানে কি, ধরো এই যে কদিন আগে খেলা হয় বিশ্বনাথন আনন্দের সঙ্গে ওই কালসেন, যখন এই দাবা খেলে তখন, সেখানে ওদের কাজটা হচ্ছে ওরা খেলছে তো, কিন্তু আরেকটা প্রপার্টি এখানে আছে, সেটা হচ্ছে হিপনোটাইজ করে দেওয়া। তোমার দিকে এমন করে তাকাবেও তুমি সেখানে ভাবো কি যেন চালটা যে ভুলে যাবে, এই তোমাকে পোলারাইজ করে দিচ্ছে, একটা হিপনোটাইজ করে দিচ্ছে, সেটাই হচ্ছে তোমার ক্যাটায়ন পড়ছে অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নকে ওরকম করে দিচ্ছে, তখন অ্যানায়ন হচ্ছে ঠিক আছে তাহলে আমি ওর সঙ্গে চলে যেতে পারি।
এটাই বোঝা গেল, এটাই পোলারাইজিং পাওয়ার, মানে তোমাকে ওর দিকে অ্যাট্রাক্ট করতে মানে ফোর্স দিচ্ছে, সেটা পোলারাইজিং পাওয়ার ক্যাটায়ন। এবারে ধরো সেখানে অ্যানায়ন বলছে না না, আমাকে যতই চেষ্টা করো আমি কিছুতেই হিপনোটাইজ হবো না, বা আমি সেখানে পোলারাইজ হবো না। ওই প্রপার্টিটাকে বলে অ্যানায়নের পোলারাইজিবিলিটি। লেখো তাহলে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন দ্যাট ইজ প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার। কোভ্যালেন্ট ক্যারেক্টার সবকে ঘুরিয়ে ঘুরিয়ে ওইখানে আসছে, মানে ওই আয়নিক পোটেনশিয়াল ফাই দ্যাট এক্সটেন্ড দ্য পোলারাইজিং পাওয়ার। যে ক্ষেত্রে বেশি করে পোলারাইজিং পাওয়ার হবে সেটা বেশি কোভ্যালেন্ট হবে, আর পোলারাইজিং পাওয়ার আর ফাইটা কি একই? একই একদম সবই একই। আয়নিক পোটেনশিয়াল এক্সটেন্ড দ্য পোলারাইজিং পাওয়ার, তাহলে ওটা আয়নিক পোটেনশিয়াল আর আয়নিক পোটেনশিয়াল ফাই দিয়ে লিখলাম। সো আয়নিক পোটেনশিয়াল অ্যাকচুয়ালি রিলেটেড টু দ্য পোলারাইজিং পাওয়ার। যে ক্ষেত্রে ফাই গ্রেটার সেখানে মোর পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন। সো পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন ডিপেন্ডস অন দ্য চার্জ এন্ড রেডিয়াস। ঠিক আছে, আচ্ছা ভালো করে লিখে নাও ব্যাপারটাকে। আমাকে এই অবধি বলো, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো যে বুঝতে পারছি না স্যার, বলুন না। তাহলে এই পয়েন্টটা আর আগের পয়েন্টটা তো একই হলো মোটামুটি। একই তো বারবার বলছি, একই কথাই বলছি। নেক্সট তাও নাম্বার 2 রুলটা বলছি এখন ফাইন্যান্সে। পোলারাইজিবিলিটি অফ না, ওই তো একটাই পয়েন্টে বললাম ফাইন্যান্স রুল, ওই একটাই তো বলেছি আগে, আয়নিক পোটেনশিয়াল, বাকি তো এক্সপ্লেন ওই একটাই এক্সপ্লেন করছি। পোলারাইজিবিলিটি অফ অ্যানায়ন, তোমাকে এই ওপরটা এক্সপ্লেন করলাম একটু আগে, পোলারাইজিং পাওয়ার। এবারে বলছি পোলারাইজিবিলিটি অফ দ্য অ্যানায়ন, এটা মানে কি বলেছে, যদি লোকটা মাথা মোটা হয়, দেখতে সাইজ বড় হয়, মানে কিছু থিংকিং অ্যাবিলিটি নেই, তাহলে তুমি লোকটাকে সহজে মুরগি বানাতে পারবে, এই বলেছে এখানে। মানে যদি বলেছে যে অ্যানায়নটা সাইজটা তোমার যদি বড় হয়, দাঁড়াও বলছি তোমাকে, যদি মাথায় বুদ্ধি কম থাকে তাহলে তোমাকে সহজে সে টুপি পরাতে পারবে, বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাগযজ্ঞ করছি 6000 দাও, তাহলে আমি একটা ওই রাবু সব করে দেবো। তুমি বলবে ঠিক আছে বাবা, আমার একটাই তো ছেলে, ওষুধ করে দিই আমরা যাই, দিয়ে সেখানে ওই রাবু পশু কাটানোর জন্য টাকা পাঠাও দিয়ে দিলেন। এরকম কত লোক করে, তাই না? তো এটা হচ্ছে পোলারাইজিং অ্যানায়ন। তাহলে আমি এখানে বলেছি যদি সেখানে চার্জ অফ অ্যানায়ন and charge of anion and size of anion যদি বেশি হয়, যদি চার্জ অফ অ্যানায়ন বেশি হয় এবং সাইজ অফ অ্যানায়ন বেশি হয়, মানে অ্যানায়নের অনেক চার্জ, অনেক মোর নেগেটিভ চার্জ এর সাইজটাও গ্রেটার, যদি এটা হয় তাহলে ওই অ্যানায়নটা হচ্ছে মোর পোলারাইজিং পাওয়ার। সো পোলারাইজিং অ্যানায়ন প্রপোর্শনাল টু এটা, লিখে দাও এটা। So that is proportional to covalent property. Polarization of anion যদি বেশি হয় তাহলে কম্পাউন্ডটা বেশি কোভ্যালেন্ট। যদি polarization depends on charge of the anion বেশি, size of anion বেশি। ও আচ্ছা, greater charge দাঁড়াও লিখি এটা, greater charge of anion and more size of anion যদি হয় তখন তোমার more covalent হবে, মোর কোভ্যালেন্ট লিখে নাও এটা। মানে অ্যানায়নের চার্জটা গ্রেটার আর সাইজটা গ্রেটার হলে সেটা বেশি কোভ্যালেন্ট হবে এবং তার হবে মোর পোলারাইজিবিলিটি। খুব কঠিন লাগছে বুঝতে, আমি আরো ভালো বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পলে, বলো ঠিক আছে তো? ঠিক আছে, দেখো দেখাচ্ছি এবার এক্সপ্রেশন করছি। তোমাকে আমি বলছি এখানে বললাম ধরো NaCl আর ধরো বলছি এখানে
AlCl3। আচ্ছা স্যার, বলছিলাম চার্জ বেশি হলে সাইজও বেশি হলে তাহলে তো দুটোর ইয়ে মানে অ্যানায়ন divide বলেছি, অ্যানায়ন, অ্যানায়নের চার্জ গ্রেটার এবং সাইজও গ্রেটার, তখন কোভ্যালেন্ট হবে। এবার তুমি দেখো এখানে কম্পেয়ার করছি আমি, एग्जांपल দেখো তো বুঝতে পারবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একটা দেখো এক্সপ্রেশন ফার্স্ট থেকে দেখো, অ্যানায়নের চার্জ গ্রেটার আর সাইজ গ্রেটার, আসলে চার্জ গ্রেটার এবং সাইজ গ্রেটার হলে সেখানে চার্জ বেশি বাই covalent। সাইজ করলে তো একই হলো, দুটো গ্রেটার হলে তো ওটা কনস্ট্যান্টই হয়ে যায় না? হ্যাঁ মানে ডিনো বলছিলাম স্যার, আমরা বলছিলাম আমরা কম্পেয়ার করব এখন না, আমি তোমাকে তো এখন বলছি, আমি এখানে এরকম 10টা एग्जांपल দেখাবো। আমি তোমাকে আগেরটা বলছি, ক্যাটায়নটা কম্পেয়ার করো এখানে। সুশান্ত তোমার প্রশ্ন বুঝতে পেরেছি, তুমি জাস্ট একটু ওয়েট করো, দিন তুমি आंसर এখনই পেয়ে যাবে। আগে আমাকে বলো NaCl আর AlCl3, তাহলে এখানে Cl টা কমন, তাহলে Cl টা কম্পেয়ার করতে পারবো না, তাহলে এখানে এই পার্টটা কিছু হচ্ছে না কম্পেয়ার। কোশ্চেনটা হচ্ছে বিটুইন দ্য NaCl এন্ড রেখে দাও নিচে, বিটুইন দ্য NaCl আর AlCl3 which one is more covalent। এবারে কোশ্চেনটা হচ্ছে লেখো এখানে which one is more covalent, এটা কম্পেয়ার করছি। তাহলে এখানে একটা হচ্ছে Na+, এখানে হচ্ছে Al3+, Cl টা কমন, Cl টা এখানে কমন, Cl টা আমি কম্পেয়ার করতে পারছি না এখানে। আচ্ছা এবার আমাকে বলো যে Na+ and Al3+ কার ফাই গ্রেটার, কার ফাই গ্রেটার, কার মোর পোলারাইজিং পাওয়ার, এই দুটোর মধ্যে কার ফাই গ্রেটার, বলো ফাই ফাই পোলারাইজিং পাওয়ার, কি গো তোমরা বলো। স্যার এ হবে কি যেন বলে Al3+। আচ্ছা আমাকে দেবরাজ বলো তো, দেবরাজ শুনতে পাচ্ছ? সম্প্রীত বলো, এরা কথাই বলছে না। সম্প্রীত বলো, আরে রেসপন্স দাও না। স্যার Al3+। Al3+, আচ্ছা তো এখানে কারণ চার্জটা হচ্ছে 3+, তাই চার্জ গ্রেটার, চার্জ তো গ্রেটার বললে পজিটিভ সাইন ছোটই হবে জানি আমরা, সেটা তুমি বলছো তো, সেটা ঠিক আছে, অসুবিধা নেই, লিংক একটা তো আছে, ওকে। তাহলে Na+ আর Al3+, তাহলে এখানে ফাই রেডিয়াসটা কার বেশি, রেডিয়াসটা সেম হবে। এর তো সাইজ অনেক ছোট, রেডিয়াস তো অনেক ছোট এটা Al3+। তাহলে দেখো আমরা যদি ফাই কম্পেয়ার করি, তাহলে ফাই আর এটার মধ্যে এরকম অর্ডার হচ্ছে কিনা বলো, তাই হচ্ছে তো, মানে ফাই অফ Al3 মানে গ্রেটার, এটা ক্লিয়ার তোমার কাছে? ক্লিয়ার নয় ভাবছো না, এগুলো ভাবো। আমি এখানে নরমাল অ্যাটম কোনো কথাই বলছি না, আবার দেখো আমি লিখছি এখানে, এখানে হচ্ছে Na+ আর এখানে হচ্ছে Al3+, তাহলে মোর চার্জ অফ ক্যাটায়ন, তার মানে এখানে চার্জ হচ্ছে গ্রেটার, তাহলে এর ফাই ইকুয়াল টু, এখানে সিঙ্গেল চার্জ, এখানে 3 পজিটিভ চার্জ, তো ফাই এখানে তো গ্রেটার বেশি হবে Al3+ এর, আর এখানে তো Al3+, রেডিয়াস তো অনেক স্মল 3+, এবং দুজনে আইসো ইলেকট্রনিক, সেখানে দেখো রেডিয়াস কিন্তু Al3+ এর অনেকটাই ছোট রেডিয়াস অফ Na+ এর থেকে, আর চার্জ কিন্তু চার্জ Al3+ এর কিন্তু অনেক হাই Na+ এর থেকে, তাহলে বুঝতে পারলাম স্যার এরা দুটো আইসো ইলেকট্রনিক স্পিসিস না? হ্যাঁ, তাহলে এখানে লিখে দিলাম এখানে আমি, তাহলে আমার ফাইটা হচ্ছে Al3+ এর গ্রেটার, এর বেশি, তার মানে Al এর হচ্ছে মোর পোলারাইজিং পাওয়ার, মোর পোলারাইজিং পাওয়ার মানে কি দেখো এখানে আমি লিখছি Na+ কে, তো আমি এরকম করে লিখলাম, আর Al টা হচ্ছে এরকম সাইজের, অনেক ছোট চার্জ, দেখো ছোট সাইজ দেখো, ঠিক আছে। এবারে দেখো এর পাশে আছে Cl-, এরকম দেখতে, এর পাশে আছে Cl-, দুটো সেম এখানে, এটা তো আমি কম্পেয়ার করতে পারছি না,
ভালো করে বোঝো কি বলছি। Na প্লাস সাইজটা গ্রেটার, An প্লাস সাইজটা স্মল, লিখে দিয়েছি এখানে আগের চ্যাপ্টারের সঙ্গে লিংক। তাহলে Al3 প্লাস চার্জ গ্রেটার, রেডিয়াস স্মলার, তার মানে এটা হচ্ছে হায়ার পোলারাইজিং পাওয়ার, হায়ার পোলারাইজিং পাওয়ার, এস লেখো, পোলারাইজিং পাওয়ার, হায়ার পোলারাইজিং পাওয়ার, এর কম পোলারাইজিং পাওয়ার। তার মানে এই সাধুটা বেশি লোককে হিপনোটাইজ করতে পারছে। এ বলছে আমার দিকে এসো, তখন এই সি এর কি করছে জানো, ও অ্যামিবার মতো লেজ গুটিয়ে চলে আসছে ওর দিকে, এরকম করে দেখো, এরকম করে আসছে ওর সঙ্গে বন্ড করে বলে। মানে কম্পাউন্ডটা ছিল কোভ্যালেন্ট আয়নিক বন্ড, বাট দে আর অ্যাপ্রোচেস টু ফর্ম দা কোভ্যালেন্ট বন্ড। আগে তো আয়নিক ছিল, কিন্তু ওকে এমন ইন্টারঅ্যাকশন দিচ্ছে, ওকে এত বেশি বলছে আমার দিকে এসো, আমার দিকে এসো, ও টানা হয়ে এরকম করে একটা মনে হচ্ছে অ্যামিবার মতো মুভমেন্ট করে আসছে। দেখো এরপরে কি হয় জানো, এটা এরপরে এরকম হয় দেখতে, এটা হচ্ছে Al3 প্লাস আর এটা Cl মাইনাস। একটা আয়নিক কম্পাউন্ডের কেমন অবস্থা হচ্ছে দেখো, একটা আয়নিক কম্পাউন্ড এরকম করে করে কোভ্যালেন্ট বন্ড হয়ে গেল। এখানে কিন্তু এত বেশি ডিফরমেশন হচ্ছে না, কারণ এর পাওয়ারটা কম, এর পাওয়ারটা কম। হ্যাঁ একদম এরকম করে আঁকবে, মানে এরকম করে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। ডিস্টর্টেড তো, এটা তো কোনো জিওমেট্রি নেই। না নেই তো, কিন্তু আমার তো আয়নিক বন্ডে কেমন ছিল, সেখানে ইন্টারঅ্যাকশন থাকে, কিন্তু এখানে ওভারল্যাপ করার চেষ্টা করছে এটা, তাই কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। বাট বেশি করে ওভারল্যাপ করতে পারছেন, মানে কোভ্যালেন্ট বন্ডের মতো করতে পারছেন। পারছে না, বাট আয়নিক কিছু কনসেশন নেই, আয়নিক প্রপার্টি, আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি অ্যারাইজ হচ্ছে। তাহলে বলো এবার আনসারটা দাও, NaCl AlCl3 কোনটা মোর কোভ্যালেন্ট, কোনটা মোর কোভ্যালেন্ট বলো, আনসার দাও এবারে। AlCl3, তাহলে এটাই হচ্ছে মোর কোভ্যালেন্ট। কেন? এই যে শেখালাম হাজার্স রুল নাম্বার 1, মোর চার্জ লেস রেডিয়াস অফ ক্যাটায়ন, অ্যানায়নটা এখানে কমন, তাই সেখানে আমি কম্পেয়ার করলাম না অ্যানায়নটা। ঠিক আছে, এবার তোমরা বলছো তাহলে কি করে এখানে কম্পেয়ার করবো, আমি আসছি আরো এক্সাম্পল আসছি, এটা এক করে বোঝো, হবে ভেতর থেকে ঢুকিয়ে না মাথার ভেতর কি বলছি আমি, বুঝতে পারছো কি, আর ভেতর থেকে বুঝতে পারছো কি না উপরে বুঝতে পারছো, ঘুম ঘুম লাগছে কেন? তোমরা কি বুঝতে পারছো? আরে বাবা এখানে আমি সিম্পল বলছি, তোমাকে শুধু সল্ভ দিলাম, এখানে তুমি কম্পেয়ার করো ক্যাটায়নের কোন চার্জটা বেশি আছে, এটা তো দেখার জায়গা, যার চার্জ বেটার সেটা কোভ্যালেন্ট হবে, এই তো সেটা না কিছু বলিনি। এখানে Na প্লাস L, যার চার্জটা বেটার সেটা বেশি কোভ্যালেন্ট, এরকম মনে রাখো না, সাধারণ তাই বলেছে। নেক্সট নিজেরা আমাকে বলবে, আমি আগে তোকে জিজ্ঞেস করবো। নাম্বার 2 একটা দেখাচ্ছি एग्जांपल, তোমাকে বলো, ধরো বললাম তোমাকে NaCl আর NaF, which one is more covalent? Which one is বলো, চ্যাট বক্সে आंसर দাও ভেবে, আশা করি তোমাকে ভাবতে শেখাতে পেরেছি। চ্যাট বক্স আনসার দিচ্ছ তো, দেখাও। কোভ্যালেন্ট কোনটা বেশি?
কিছু করে হচ্ছে CL টা greater size তো polarizability কোনটা আমাদের তোমরা কোথায় দিয়ে দিচ্ছি স্যার। দিয়ে দিয়েছো দেখি তো, বাকিরা আমার সঙ্গে কথা বলছো না কেন? সুশান্ত দিয়েছে আনসার, বাকিটা একটু কথা বলো। রিগিয়া Yes, sir. which one is more covalent, NaCl Na? দেবরাজ আনসার দিয়েছে, আচ্ছা ঠিক আছে দেবরাজ। সংস্কৃতি Sir, হ্যাঁ I don't know, sir. hi why Hajan's rule not clear to you? No, sir. Between the NaCl and NaF, Na plus and Cl minus, Na plus and F minus, so Na plus what the common, হ্যাঁ সবটা তোমার ঠিক আছে দেখলাম। এবারে Cl minus আর F minus, between the Cl minus and F minus, chlorine, bromine, iodine. Sanskrit, tell me which one greater size, Cl or F? F. F size greater, No, sir. CL. Sorry, sir. so Cl size greater. So now what the rule is there? What the rule? If the size of the anion is greater, then so size radius of Cl minus is greater than radius of F minus. So size is greater in case of Cl minus. So then which one is more covalent? You have not written in your copy that just I have explained here. Between the Na plus, between the Cl minus and F minus, size to greater in case of Cl minus. So Yes. size and charge of the anion is the greater, then this is more covalent. This is called the polarizability of the anion. এখানে চার্জ তো সেম, এখানে চার্জ তো সেম, that you only compare the size radius. এখানে চার্জ হলো সেম, তো only radius. তো radius greater, ওগুলো কি তোমাদের কোথাও লেখা আছে তো? Only size, greater বেশি না, greater বেশি, এক্সেপশনাল ছিল। আচ্ছা সংস্কৃতি, Yes, sir. so then between the Cl minus and F minus, size greater which case, Cl minus or F minus? CL. Cl minus. So according, so what is written there? A concept of polarizability. Greater the charge of the anion and more the size of the anion. Size of the anion. So size of the anion More is the greater. covalent. So Cl minus size greater. So this is the more polarizability. More polarizability. That means it will more deformed by the cation. It will more deformed by the cation. So NaCl is the more covalent. যদি সিম্পল এখানে দেখবে কোনো কঠিন এখানে জায়গাটাই নয়। ক্যাটায়নের চার্জ বেশি তো মোর কোভ্যালেন্ট, অ্যানায়নের চার্জ গ্রেটার, সাইজ গ্রেটার, তো মোর কোভ্যালেন্ট। আরে বাবা অ্যানায়নের চার্জ গ্রেটার এন্ড সাইজ গ্রেটার, তো দিস ইজ মোর কোভ্যালেন্ট। তো সিম্পল মনে রাখো না, বুঝা যাচ্ছে না? এবার দেখাচ্ছি কি ক্লিয়ার? সংস্কৃতি নাও, Yes, sir. নাও রিগিয়া ক্লিয়ার? Yes, sir. নেক্সট দেখো বলছি, তোমরা বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দেবো, বারবার বলছি, খাতায় লেখো তাহলে তো হবে। নেক্সট দেখো, আমি আরেকটা নিচ্ছি এখানে, ধরো বললাম এখানে নিচ্ছি NaCl, ধরো এখানে নিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো here cation different, anion different, তাহলে কম্পেয়ার করো। এখন তুমি সিম্পলি একটা জিনিস দেখো, চার্জ অফ ক্যাটায়ন গ্রেটার তো মোর কোভ্যালেন্ট, এই তো কথা তোমার। আর হচ্ছে তোমার
চার্জ অফ অ্যানায়ন গ্রেটার তো মোর কোভ্যালেন্ট। আনসার দাও চ্যাট বক্সে, তোমাদের তো লেখো, আমি দেখছি গিয়ে দেখি, দেখো কঠিনই আছে না এটা, একটু ভাবলেই হয়ে যাবে, দেখো না আনসার দিয়েছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে সুশান্ত। হ্যাঁ ঠিক আছে, তোমার লুকিয়ে রাখো, দেখা যাবে, দেখে নিচ্ছি। ভাবছি তো না, এতক্ষণ বুঝিয়ে বলছি কেন, ভাবছি না, অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, আরে বাবা ব্যাপারটাকে ইজি করে বোঝো একটু। আর কি আমাকে আনসার দিলে, তার মানে তোমরা বুঝছো না, কেন এত কষ্ট করে বুঝছো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে তুমি এখানে ভাবছো কেমিস্ট্রি পড়ছো না তুমি, তাহলে বুঝতে পারবে। তুমি যদি ভাবো বাবা ফাইনাল স্কুল, পোলারাইজিং পাওয়ার, বাবরে বা মাথা ঢুকছে না, দরকার নেই, সব বাদ দিয়ে দাও, তুমি সিম্পলি এরকম করে বোঝো। আচ্ছা এগুলো দিয়েছে, আচ্ছা Na+ আর ক্যালসিয়াম 2+, তো বারবার বলে দিচ্ছি একটাই কথা, মোর চার্জ অফ ক্যাটায়ন তো মোর কোভ্যালেন্ট, এখানে 1+, 2+, মানে বল কার চার্জ এটা, তো এই এক সেকেন্ডে তো আনসার হয়ে গেল। এত ভাবনা চিন্তা মাথা চুলকিয়ে এ করে তো কি লাভ হচ্ছে। Na+ Ca2+, এখানে সিম্পল লিখে রাখো, তুমি এত কিছু কঠিন করে বোঝার দরকার নেই, তুমি সিম্পল লিখে রাখো এখানে মোর চার্জ অফ ক্যাটায়ন, ব্যাস, তাহলে মোর কোভ্যালেন্ট। স্যার এখানে অ্যানায়নটা কম্পেয়ার করছি না, কম্পেয়ার করো, অ্যানায়ন কম্পেয়ার করে দেখো আবার। ধরো বলছে এখানে Cl- আর এখানে হচ্ছে F-। হ্যাঁ ভালো বুঝেছো, আচ্ছা বুঝতে পেরেছি কি হয়েছে এখানে। এবার দেখো Cl- আর F-, মানে চার্জটা সেম, বাট সাইজটা ছোট আছে কার, এটা, বাট পোলারাইজিং পাওয়ারটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ সবসময়। তো এখানে 2 পজিটিভ চার্জ, তো অনেক হায়ার হাই এর থেকে, সো দ্যাটস ওয়াই ক্যালসিয়াম ফ্লুইড এর মোর কোভ্যালেন্ট। Cl- and F-, এটা লিখেছি, Cl- F-, এই দুটোর মধ্যে কিন্তু দুজনের চার্জ সেম, বাট রেডিয়াসটা হচ্ছে এর গ্রেটার Cl- এর। তা তুমি বলবে কেন NS এর কেন হবে না, তাহলে এখানে দেখো তোমার ফ্যাক্টরটা দেখো, এখানে এর রেডিয়াসটা হচ্ছে স্মলার এন্ড চার্জ গ্রেটার, তো মোর হাই ভ্যালু, এখানে চার্জ সেম, বাট এখানে Cl এর কিন্তু তোমার চার্জ রেডিয়াসটা অনলি ছোট আছে এর থেকে। তো এই এখানে আবার আরেকটা এফও আছে তার সাথে কন্ট্রিবিউট করছে, কি কন্ট্রিবিউট করছে, মানে আরেকটা এফও আছে এর সাথে, দুটো এফ আছে, কম্পেয়ার করব না আমরা। হ্যাঁ আরেকটা এ আছে ঠিকই, সেটা ঠিকই, চার্জও বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আমরা এখানে যদি একটা এফও ধরি, সেখানে আমার কিন্তু এখানে এটা থেকে এটা বেশি চার্জ হচ্ছে, চার্জ সেম বা রেডিয়াসটা গ্রেটার, কিন্তু আমরা এর অনেক বেশি ফাই ভ্যালু, তাই CaF2 টা হচ্ছে মোর কোভ্যালেন্ট। আমি আবার বলছি another examples, ধরো বললাম লিথিয়াম ক্লোরাইড, আর এখানে বলছি অ্যালুমিনিয়াম ফ্লুরাইড NaF3, দুইজনই মোর কোভ্যালেন্ট। এটা সবার থেকে আমি আনসার চাই বলে দিচ্ছি, আমি আর ওয়েট করব না, আমাকে সবার থেকে আনসার চাই। আমি অনেকবার বুঝিয়ে বলে দিয়েছি ইজি করে একদম। দেখো তাহলে একটু ঠিক আছে, মোর কোভ্যালেন্ট
হ্যাঁ সম্প্রীত ঠিক আছে, কম্পাউন্ডটা লেখো। হ্যাঁ ঠিক আছে সম্প্রীত, বাকিরা আনসার দাও। হ্যাঁ সম্প্রীত ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কিন্তু খুব সোজা কনসেপ্ট নয়, ওইখানে এমসিকিউ থাকবে, মাথা ঘোরাবে এটা থেকে, তুমি কিন্তু সিম্পলি অ্যাপ্লাই করে করবে। এখান থেকে অনেক এমসিকিউ থাকবে তোমার পরীক্ষায়, বলে দিলাম। বাকিরা আনসার দাও। হ্যাঁ স্যার দিয়েছি দেখুন। ঠিক হ্যাঁ আছে ঠিক আছে, সুশান্ত সম্প্রীত ঠিক আছে, বাকিরা সবার আনসার নিয়ে পরেরটা এগোবো, না আমি কিছুতেই এগোবো না, আমি জানি তুলকালাম কাণ্ড মাথা বসছে। বাকিরা আনসার দাও, যতক্ষণ না সবাই আনসার না দেবে ততক্ষণ আমি বলতে থাকবো বারবার। দেবরাজ ঠিক করে ভাবো, মোর চার্জ অফ ক্যাটায়ন মোর কোভ্যালেন্ট, মানে এটাই মেইন ফ্যাক্টর। পোলারাইজিং পাওয়ারটাকে বের হতে হবে, ঠিক আছে। সে পাবলিক যতই বুদ্ধিমান হোক, যদি সাধু ঠিকঠাক করে হাত উপরে তোমাকে ইনফ্লুয়েন্স করে না, তুমি সব আস্তে করে বাধ্য হবে। অনেক বাঘা লোক অনেক সায়েন্টিস্ট হয়ে চলে যাবে। তুই বলে দেয় একবার, দেখো তোমার এখন ধূমকেতু এসছে মাথার উপরে, তুই ভাবে কি দরকার আমার ধূমকেতু মাথায় রাস্তায় ঘোরা, আচ্ছা ওইখানে কি ছাড়িয়ে দিই ধূমকেতুটাকে, তাই না? তো সেখানে তাই এখানে অ্যানায়নটা কোনো ফ্যাক্টর নয়, অ্যানায়নটা সাধারণ লোক, এরা হচ্ছে ওই সমস্ত যারা তোমাকে ইনফ্লুয়েন্স করছে, এরা অনেক বেশি শক্তিশালী হয়, ওদের অনেক ডিগ্রি মানে লোক ঠকানো ডিগ্রি, বুঝছো তো? ওরা অনেক পড়ে তোমার কাছে এসছে। তাহলে যখন এমনি রিজ্ঞা ঠিক নেই, ঠিক করে বলো। হ্যাঁ কম্পাউন্ডার সবসময় ক্যাটায়নটাই মেইনলি দেখো। কেন তোমরা এটা আমাকে কেন দিচ্ছ আনসার? তোমরা আনসার এইটা বলছো, কেন এটা হবে? আরে বাবা লিথিয়াম তো লিথিয়াম প্লাস, এল তো Al3 প্লাস, তুমি একে দেখো, এখানে তো অনেক বেশি চার্জ, একটা সিঙ্গেল পজিটিভ 3 পজিটিভ, এ তো ভাবার জায়গায় নিয়ে নেয়, সি এর যতই যা কিছু হোক এটাই বেশি কোভ্যালেন্ট। মোর চার্জ অফ ক্যাটায়ন তো মোর কোভ্যালেন্ট, লিখে রাখো বারবার, ক্যাটায়নের চার্জ গ্রেটার তো মোর কোভ্যালেন্ট, মোর ক্যাটায়নের চার্জ তো মোর কোভ্যালেন্ট। এখনো আনসার ঠিক হয়নি, তাই আমি এখানে থামবো না, আমি আরেকটা দেব। সবাইকে ঠিক আনসার দিতে হবে, আমি পরেরটা এগোতে পারবো। সবাই ঠিক আনসার বলতে এগোতে পারছি না। মোর চার্জ অফ ক্যাটায়ন তো মোর কোভ্যালেন্ট, আমি অ্যানায়নটাকে কম্পেয়ার করছি না, কম্পেয়ার করে খুব বেশি ডিফারেন্স হবে তখন। আচ্ছা আমরা বললাম এখানে দিচ্ছি Al2O3 আর এখানে দিচ্ছি CaO, which one is more covalent? সবাই আনসার দাও। फटाफट आंसर दाओ, देखाओ। হ্যাঁ হ্যাঁ তো দিয়েছি দেখুন। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুশান্ত ঠিক আছে, বাহ ফটাফট আনসার করছে এখন, বাবরে। সম্প্রীত ঠিক আছে, না তোমার দেখে নিয়েছি তোমারটা, হ্যাঁ এই তো কাঁপাচ্ছ। সুশান্ত ঠিক আছে, সম্প্রীত ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, বাকিরা 3 জন দিয়েছে, বাকি 3 জন দাও। তো স্যার বলছিলাম কেবিপি ওয়াইজ কোশ্চেনটা কি একই, মানে যেই মানে যেই যেরকম প্যাটার্ন হয় সেরকমই হয়? হ্যাঁ বাকিরা আনসার দাও, দেবরাজ দাও। কারণ কি আমি দেখছিলাম যে মানে কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা হয়, মানে আর কি একটু অন্যরকম হয়, মানে সিলেবাসের বাইরেও জিজ্ঞাসা করে, যেমন অন্য হ্যাঁ। কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে না, দেখেছি কেবিপি ওয়াইজ সিলেবাসের বাইরেও জিজ্ঞাসা করে দেখেছি। ঠিক আছে দেবরাজ কারেক্ট আছে, সিলেবাস ভালো করে বললে সব হবে। হ্যাঁ দেবরাজ ঠিক আছে, রিজ্ঞা দাও, যা ও বেরিয়ে গেছে মিটিং থেকে, ভাবছি দরকার নেই আনসার দেওয়া, বেরিয়ে গেছে। ঠিক আছে তাহলে আমরা নেক্সট কনসেপ্টে এগোচ্ছি।
কোভ্যালেন্ট প্রপার্টিটা হয়ে গেল। নেক্সট পড়বো আমরা, দেখো নেক্সট কি টপিক আছে তোমাদের। এরপর নেক্সট রেজোন্যান্স, এরপর নেক্সট তোমার আছে হচ্ছে এমও, এটা পড়াবো হাইড্রোজেন বন্ডিং। এখন আমাকে পড়াবো আমি হাইড্রোজেন বন্ডিং, ভীষণ ইম্পর্টেন্ট হাইড্রোজেন বন্ডিং। এই টপিকটা হলে আমার কেমিক্যাল বন্ডিং এর আর একটা বাকি থাকবে, এমও পড়াবো। হাইড্রোজেন বলবো, রেজোন্যান্স তো বলে দেবে। হাইড্রোজেন বন্ডিং, আচ্ছা হাইড্রোজেন বন্ডিং কন্ডিশনস, কোন কম্পাউন্ড হাইড্রোজেন বন্ডিং হয়? কন্ডিশন নাম্বার 1, হাই, কন্ডিশন 1 টা হচ্ছে হতে হবে হাই ELEC, হাই ইলেকট্রো নেগেটিভিটি, হতে হবে হাই ইলেকট্রো নেগেটিভিটি। আচ্ছা, conditions for hydrogen bonding, high electronegativity, fluorine greater, then oxygen and then nitrogen. Only these three elements can form the hydrogen bonding. Sir, hydrogen bonding টা কি বুঝতে পারছি না, দেখাবো আগে কন্ডিশনটা লিখি তারপর বলে দিচ্ছি। কন্ডিশন নাম্বার 2 কত হবে? স্মল ইন সাইজ, অ্যাটমিক রেশিও স্মল হতে হবে, সাইজটাকে হতে হবে স্মল। তাহলে হাই ইলেকট্রোনেগেটিভিটি এন্ড স্মল ইন সাইজ, তাহলে সবচেয়ে সাইজ ছোট কার? ফ্লোরিন না, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, এই একই অর্ডারে এফ এন আর ও। সো ইলেকট্রোনেগেটিভিটি এন্ড অ্যাটমিক সাইজ দুটো সেম অর্ডারে হচ্ছে। Only these three elements, fluorine, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনজনই হাইড্রোজেন বন্ডিং করে। সবচেয়ে ফ্লোরিন ছোট, মানে সারা পিরিয়ডিক টেবিলে এই তিনখানা এলিমেন্টই হাইড্রোজেন বন্ডিং করবে। হ্যাঁ সবচেয়ে সাইজটা হচ্ছে ছোট কার? হ্যাঁ আমি সাইজটা উল্টো লিখেছি আমি। হ্যাঁ তাহলে সবচেয়ে হচ্ছে ফ্লোরিনটা ছোট, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন। হ্যাঁ এবার ঠিক আছে, এটা সাইজের অর্ডার। হ্যাঁ সারা পিরিয়ডিক টেবিলে তিনজনই করে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনজনেরই হাইড্রোজেন বন্ডিং করে। এটা কন্ডিশন। এবারে সেটা হচ্ছে টাইপ, টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং। দু রকমের টাইপ হয়, একটা হচ্ছে তোমার ইন্ট্রা মলিকুলার কেমিক্যাল বন্ডিং, এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার সবকিছু এক্সপ্লেন হয়ে যাবে। ইন্ট্রা মলিকুলার, ওইটা ওই অর্গানিক কেমিস্ট্রি রেজোনেন্স এই সেম। হ্যাঁ সেটা তো সেমই আছে। ইন্ট্রা মলিকুলার এইচ বন্ডিং সেম, একদমই সেম, ওই অর্গানিক কেমিস্ট্রি সব সেম আছে এখানে। তাই কিন্তু পড়া বলতে পারছো না ঠিক করে, ভাবছো। আচ্ছা স্যার, বলছিলাম যে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন করলে কি কেভিপিআই হয়ে যায়? হ্যাঁ মনে আছে, মানে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন থেকে? প্রিভিয়াস এর কোশ্চেন করে পরীক্ষা দিয়ে যাবে তো। হ্যাঁ মানে ওটা একটু অন্যরকম। আমি দেখছিলাম কোয়েশ্চেন গুলোর টাইপস গুলো, দেখছিলাম নর্মাল যেরকম জেই বা নিটে হয় সেই রকম না, একটু অন্যরকম ভাবে। কোন পরীক্ষা? কোন এক্সামে? কেভিপিআই যেটা আছে। হ্যাঁ কেভিপিআই, হ্যাঁ কেইভাবে তো আলাদা হয় পরীক্ষা, জি অ্যাডভান্স কোশ্চেন হয়। হ্যাঁ ওই জন্য আমি বলছি ওটা আলাদা। মানে আমরা যে নিট ফিটে যেরকম ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলো করেছিলাম দেখছিলাম ওরকম নেই। তাই ভাবছিলাম ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন করে গেলে হবে না, তোমাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তারপরে তোমাকে ওইগুলো করতে হবে। প্রিভিয়াস এর কোশ্চেন তুমি করবে কি করে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে? ঠিক আছে না? আচ্ছা দেখো হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশনটা হচ্ছে এই দুটো,
আর টাইপস হচ্ছে এই দুটো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এন্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এই দুটো। আচ্ছা আমি এক এক করে বলি এবারে। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার এটা মানে হচ্ছে ইন বিটুইন দা মলিকুল, মানে বিটুইন দা সেম মলিকুল। একটা কম্পাউন্ড যখন লিখছি এখানে আমি, তুমি তো অর্গানিক এ চলে আসো, আমরা অর্গানিক ক্ষেত্রে লাগবে কাজে এটা। এটা হচ্ছে বেনজিন রিং, এখানে লিখছি NO2 গ্রুপ আর এখানে বলছি OH গ্রুপ। তুমি একটু জানো ব্যাপারটা, এটা একটা মনে রাখবো যে বেনজিন দিয়ে লিখেছি এরকম করে। এই কম্পাউন্ড নাম হচ্ছে অর্থো নাইট্রো ফেনল, তাই না? যারা নামটা জানো দরকার নেই, আমি একটু অর্থটা শিখিয়েছি তোমাদের ক্লাসে, হ্যাঁ বেসিকটা শিখিয়েছিলাম, ঠিক আছে। তোমাদের যারা জানো না এটা দরকার নেই, আমার এটুকু তুমি কম্পাউন্ডস দেখো খালি শিখো। আচ্ছা ইন্ট্রামলিকুলার মিন্স ইন বিটুইন দা মলিকুল, একটার মধ্যে বন্ডিং করছে। কি রকম দেখো, আমি এটা একটু ভেঙে লিখে তোমাদের দেখাচ্ছি। স্যার এই দুটো ওইস এর রাইটে আছে বলেই তো অর্থ, হ্যাঁ NO2 এটা হচ্ছে OH, এখন ভেঙে লিখতে পারি দেখো দেখি। আবার দেখো লিখছি এখানে ডবল বন্ড O আর এখানে লিখেছি কোঅর্ডিনেট বন্ড O। এই দেখো, আমাকে বলো এইটাকে আমি এরকম করে লিখতে পারি কিনা বলো, সবাই বলো। NO2 মানে কি, এরকম ভেঙে লেখা যায় N কোঅর্ডিনেট বন্ড O বন্ড, আর OH মানে O সিঙ্গেল বন্ড। ক্লিয়ার এটা? এবার দেখো তাহলে দিস কম্পাউন্ড বোথ আর সেম, জাস্ট স্ট্রাকচারটা আলাদা করে গেছে। নাইট্রোজেনের যে লোন পেয়ার ছিল তারটা একটা নিয়ে নিচ্ছে অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে এখানে এই যে O আর H এর মধ্যে এরকম একটা বন্ড দিলাম, এই বন্ডটাই হচ্ছে রেড কালারে দিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ এর মধ্যেই হলো O আর H এর মধ্যে কন্ডিশন দেখো খাতায় এর খুলে। কন্ডিশন কি ছিল, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই তিনটে এলিমেন্ট when bond with হাইড্রোজেন অ্যাটম তাকে বলে হাইড্রোজেন বন্ড। নাইট্রোজেন এটা কিন্তু বোর্ডস পরীক্ষায় আছে, এটা হেভি মানে নরমাল সব ক্ষেত্রে আছে, এটা অনেক জায়গায় রাখবে অ্যাপ্লিকেশন। আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে O, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার এই বন্ড, এটা হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডিংটা কেন করছে, আমরা আগে পড়েছি কোভ্যালেন্ট বন্ড, আমরা আগে পড়েছি এই চ্যাপ্টারে আয়নিক বন্ড পড়েছি আমরা এই ক্লাসগুলোতে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডটাকে ওয়ান টাইপস অফ পোলার বন্ড, ও হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, তাই এর মধ্যে একটা পার্সিয়ালি পোলার ডাইপোল বয়পোল বন্ড হয়। মানে একটা উইক অ্যাট্রাকশন, বাট এটা কিন্তু আয়নিক বন্ডে একটা মানে পোলারিটি হচ্ছে, আয়নিক বন্ড কিন্তু নয়, বাট এখানে পোলার বন্ড একটা হচ্ছে। তাহলে এই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না তো, ইলেকট্রন ট্রান্সফার বা ইলেকট্রন শেয়ার হচ্ছে না, কোনো ওভারল্যাপ হচ্ছে না, সিম্পল ডাইপোল মানে দুটো পোল এখানে ক্রিয়েট হয়েছে, ও হচ্ছে নেগেটিভ, এইচটা পজিটিভ, এর মধ্যে বন্ডটা দিলাম, মানে অ্যাট্রাকশন হচ্ছে। হ্যাঁ এবার এটা বলছি ইন্ট্রামলিকুলার, মানে কি ইন বিটুইন দা মলিকুল, ভেতরে বেঞ্জিনটা ইন বিটুইন দা মলিকুল, একটার মধ্যে নিজে বন্ডিং করবে, ইন্ট্রামলিকুলার। আরো দেখাচ্ছি ইন্ট্রামলিকুলার, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এক্সাম্পলস। নেক্সট দেখো দেখাচ্ছে একটা বেঞ্জিন রিং ছাড়া আমি আঁকতে পারবো না ইন্ট্রামলিকুলার, ঠিক আছে। এখানে লিখছি COOH, এখানে লিখছি OH। এই কম্পাউন্ডটার নাম স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, যেটা থাকে সেলিকলে থাকে, সেলিকল কি ওষুধ, দাঁত হাজা চুলকানি ওষুধ মেডিসিন সেলিকল, তো এর মধ্যে থাকে এটা সেলিকল, ঠিক আছে।
বুঝেছো? দেখো দেখি ছিল না? হ্যাঁ। তো স্যালিসাইলিক অ্যাসিড একটু ভালো করে এঁকে দেখাই। সি একটু কায়দা করে লিখছি দেখো, এইচ ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, দেখো এরকম লিখতে পারি ওর ভেঙে, এরকম করে লিখতে পারি কিনা বলো? এরকম করে স্যার এটা মানে এই কম্পাউন্ডকে ভেঙে লিখলাম এখানে, কিছু না মানে সিও এইচ ভেঙে দিয়েছি আর ও মানে আপনি বন্ড গুলোকে ভাঙছেন। হ্যাঁ জাস্ট পাশাপাশি নিয়ে আসার জন্য। তাহলে এখানে তোমার ওর সঙ্গে এই যে এখানে বন্ড দেখো এরকম করে, এটা হাইড্রোজেন বন্ড, এবং এটা তোমার হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এগুলো পড়ে আমার কি লাভ হবে? এগুলো অ্যাপ্লিকেশন কি আছে? এগুলো অ্যাপ্লিকেশন কি আছে? অ্যাপ্লিকেশন অনেক আছে, পি ব্লকে আছে, এস ব্লকে আছে, সব চ্যাপ্টারে আছে অ্যাপ্লিকেশন। আপনি যে বললেন এটা খুব উইক বন্ড হয়, তাহলে জন্য তো এফেক্ট হবে না। কেন উইক বন্ড হচ্ছে? তাহলে তো বন্ড তো হচ্ছে, মানে মানে স্ট্রং কিন্তু ওরকম নয় যে আয়নিক বা কোভ্যালেন্ট মতো হচ্ছে না, তার থেকে উইক আচ্ছা বন্ড। আমরা কি করে বুঝবো কোনটা ইন্ট্রাস মলিকুলার বা কোনটা ইন্টার মলিকুলার? দেখাচ্ছি তো, আমি দেখালাম তো। ইন্ট্রা মানে কি কথা বলো? ইন্ট্রা মানে বিটুইন দ্য সেল। তুমি নিজে এখানে আছো, তুমি নিজে নিজেকে মারছো, আদর করছো, কিন্তু তুমি লোককে করছো, এরকম দেখবে। আর বাবা তুমি তো নিজে, এটা একটাই মলিকুল এখানে, একদম তো এখানে ইন্ট্রা। আজকে দুটোই কি ইন্ট্রা মলিকুলার, মানে দুটোই কি একই এক্সাম্পল, মানে একই ক্যাটাগরি তো নাকি? ইন্ট্রা মলিকুলার এখানে একটা দিলাম, এই একটা দিলাম, দুটো এখানে এখন পড়াচ্ছি ইন্ট্রা মলিকুলার। আচ্ছা আচ্ছা আমি ভাবলাম একটাই এটা- মলিকুল, একটাই দেখো আচ্ছা, আচ্ছা। মলিকুলের নাম ধরে লিখেছি এখানে, দেখো এই একটাই তো মলিকুল লিখেছি, আমি তো একজনকে লিখেছি এখানে, এটা তো ইন্ট্রা মলিকুলার। নেক্সট, আচ্ছা হ্যাঁ বলো। ইন্ট্রা মানে হচ্ছে বিটুইন দ্য সেম মলিকুল, লিখে নাও। নেক্সট হচ্ছে নাম্বার 2, যেটা বলছে হচ্ছে ইন্টার মলিকুলার। নেক্সট হেডিং দাও, ইন্টার মলিকুলার। ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল মানে কি? বিটুইন দ্য টু ডিফারেন্ট কান্ট্রি। তো ইন্টার মলিকুলার, সো ডিফারেন্ট মলিকুল, দুটো একটা মলিকুল এখানে, দুটো মলিকুলের মধ্যে কাজ করে। এটা আমি মুছছি তাহলে, এগুলো লেখার পর আমি অ্যাপ্লিকেশন শেখাবো। লিখে নিচ্ছ তো এগুলো? তো ওয়েট করে লিখে নি নাকি? অনলাইনে কি স্লো হয় নাকি? না অনলাইনে কি পরে লিখতে পারো? ঠিক আছে তাহলে লিখে নিচ্ছি। আচ্ছা এমনি সময় ওটাকে কিছু দিয়ে দেখানো হয় না, মানে এমনি সময় আপনি দেখাচ্ছেন না, মানে যখন আপনি কম্পাউন্ডটা আছেন তখন কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা দেখাচ্ছেন, যখন এমনি ওই বন্ড গুলো খুলে আসছেন তখনই কেন শুধু দেখাচ্ছেন? বাবা বন্ডটা এখানে থাকে, আমি ওকে বোঝার জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। মানে এমনি অবস্থায় বন্ডটা এখানে হতেই পারে, তোমাকে দেখালাম ভেঙে কি বন্ডটা কেমন করে হয়। ঠিক আছে, তুমি বলছো যে সেখানে যখন লিখছি ভেঙে দেখাচ্ছি তখন বন্ড দেখাচ্ছি, এমনি হলে বন্ড হচ্ছে না কেন? হবে না কেন? হচ্ছে, তোমাকে দেখাচ্ছি ভেঙে যে কিভাবে বন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা এবার দেখো ইন্টার মলিকুলার, ধরো বললাম ওয়াটার, ওয়াটার একটা বলছি, ওয়াটারে কিন্তু লিখেছি এখানে আমরা লিখছি একটাই মলিকুল, ধরো ওয়াটারে লিখছি এই একটা ও, ধরো আমি এরকম করে লিখছি এখানে লিখলাম ও এইচ, এখানে একটা এইচ, এখানে একটা ও এইচ, আবার এখানে এইচ, আবার এখানে দেখো ও, এখানে একটা এইচ, এখানে এইচ, এই একটা এইচ, এই ও, এই একটা এগুলো লিখা হয়। কোথায় হচ্ছে এইচের সঙ্গে এইচের, ওটা ভুলে গেছি। এটা হচ্ছে ও, এখানে এটা এইচ, এখানে এটা এইচ, এখানে ও, এরকম পরপর হচ্ছে। ঠিক আছে,
এখানে H এরকম বড় আছে দিকে করে। তাহলে দেখো ওগুলো কি চেন হয়ে এমনি মানে এটা কি মানে চলতেই থাকছে এরকম ভাবে? হ্যাঁ আনলিমিটেড, মানে এখানে অনেকগুলো লেগে আছে, হোল এন হয়ে গেছে এরকম করে লিংকেজ হয়ে আছে এখানে হোল এন, এখানে অনেক ভাবে আছে। একটা মলিকিউল ওয়াটার এক্সিস্ট করতে পারে? না, ওয়াটারে একটা মলিকিউল হওয়া মানে হচ্ছে ওয়াটার ভেপার হওয়া। আমরা এইটা হচ্ছে নরমাল ওয়াটার খাই, ড্রিঙ্কিং ওয়াটার, নরমাল ওয়াটার, লিকুইড ওয়াটার, এরকম বন্ডিং থাকে। ভেপার যখন হয় তখন এই বন্ডগুলো ভেঙে যায়, তখন একটা সিঙ্গেল মলিকিউল, সো ওয়াটার ভেপার। মানে এটা কি লিকুইড স্টেটে যখন থাকে এরকম ভাবে থাকে? এটাই লিকুইড স্টেট। রুম টেম্পারেচারে ওয়াটার লিকুইড হয়, রুম টেম্পারেচার এটা ওয়াটার লিকুইড। এটা কোন টেম্পারেচার? রুম টেম্পারেচার ওয়াটার লিকুইড হয়। এটা আশাটা এগিয়ে দিয়েছো, বুঝে নাও ভালো করে, বলছি আবার দেখো। দেখো এই একটা ওয়াটার মলিকিউল, দেখো তার সঙ্গে আরেকটা ওয়াটার মলিকিউল, তার সঙ্গে আরেকটা ওয়াটার মলিকিউল, বুঝেছো কি? এই দেখো একটা ওয়াটার মলিকিউল এখানে এঁকেছি, এর সঙ্গে আরেকটা এখানে ওয়াটার মলিকিউল, সো দে আর কম্বাইনিং, সো দে আর নট সিঙ্গেল মলিকিউল, ইন্টারমলিকুলার। এই একটা ওয়াটার আরেকটা ওয়াটার, সো দিস ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আইসের সময় এটা আলাদা হয় কি? আইসের সময় আলাদা হয় আবার বলবো। এটা হচ্ছে এট রুম টেম্পারেচার ওয়াটার লিকুইড, এরকম করে বন্ডিং করে থাকে। যখন আমরা হিট দিই ওটা যখন ভেপার হয়ে যায় তখন এগুলো বন্ডগুলো ব্রেক করে যায়। সব বন্ড ব্রেক করে এক একটা ওয়াটার মলিকিউল হয়। আর আইসের সময় স্ট্রাকচারটা অন্য হয়, তোমাদের দেখাবো এই। এটা আবার বলছি, এটা হচ্ছে রুম টেম্পারেচারে ওয়াটার। আইসের যে স্নোফ্লেক যে প্যাটার্নটা হয় না, ওটা কি কোনো পোলারিটি এফেক্ট আছে? হাইড্রোজেন বন্ডিং সেখানেও থাকে, আইসের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, ওই ওরকম একটা প্যাটার্ন আসে। এটা অন্য প্যাটার্ন থাকে। ওই শেপ বলছে এরকম কেন হয়, সেটা শেপ তার টেট্রাহেড্রাল শেপ হয়, দেখাবো এই। আচ্ছা এবার দেখো এখানে আমি লিখলাম H2O, এটা হচ্ছে ইন্টারমলিকুলার লিখে দিয়েছো। আমি এই সমস্ত বলার পরে কোশ্চেন ডিসকাশন করব, এখানে কিভাবে কোশ্চেন আসে এটা মুছে দিলাম। ধরা বললাম ইথাইল অ্যালকোহল C2H5O, এটাও কিন্তু লিকুইড রুম টেম্পারেচার। তাহলে দেখো আমি এখানে আসছি, দেখো এটা হচ্ছে C2H5OH এটা হচ্ছে C2H5OH, এটা হচ্ছে C2H5OH, এটা হচ্ছে, তোরা আলাদা করে আঁকো, আমি আরেকটা মলিকিউল দেখালাম, এটাও একটা ইন্টারমলিকুলার। নেক্সট ওয়াটারটা হয়ে গেছে, এবারে যে আমি লিখেছি, এবারে লিখেছি ইথাইল অ্যালকোহল। নেক্সট ওই এইচ এর সাথে হচ্ছে না কেন? ওই এইচ এর সাথে কেন হচ্ছে না? C2H5 এর যে এইচ আছে ওটার সাথে কেন হবে হচ্ছে না না? তো, আমার অনলি ইলেকট্রোনেগেটিভ যে অক্সিজেন তার সঙ্গে OH এর H এর সঙ্গে হবে। এই হাইড্রোজেন কিন্তু পোলার নয়, OH এর হাইড্রোজেনটা পোলার, ওই জন্য এখানেই হবে। আচ্ছা মানে ওইখানে যেটা এইচ লাগানো আছে এই কার্বনের সাথে ওটা হবে না? একদম হবে না, কেন স্যার? যদি বললাম পোলার নয় তো হাইড্রোজেন গুলো, অ্যালকোহলের যে হাইড্রোজেনটা অ্যাসিডিক সেটাই হবে একমাত্র, OH এর হাইড্রোজেনটা হবে। না আমরা বুঝবো কি করে কোনটা হাইড্রোজেনে হবে? এটা মানে অ্যাসিডিক হাইড্রোজেন তুমি জানো, OH হাইড্রোজেন অ্যাসিডিক হয়, মিথেন কি অ্যাসিডিক হয় না? অ্যালকোহল CH3OH অ্যাসিডিক হয়। অ্যাসিডিক কি জন্য হয়? অ্যাসিডিক হয় যে হাইড্রোজেনটা রিপ্লেস করতে পারে। ক্লাস 6-7 এ পড়েছিলে যে গ্লুকোজ কেন অ্যাসিডিক নয়, হাইড্রোজেন আছে সেখানে, HCl কেন অ্যাসিডিক হয়, পড়েছিলে মনে আছে? 6-7 এ ছিল কনসেপ্ট গুলো। হ্যাঁ ওটা তো কি জানা বলছে, ওই হাইড্রোজেনটা রিপ্লেস হয় না, ওই একই কনসেপ্ট এখানে C2H5 গুলো কিন্তু রিপ্লেস হবে না, এই হাইড্রোজেন রিপ্লেস হবে না, ওই একই কনসেপ্ট। মানে যেই হাইড্রোজেন গুলো H+ ফর্মে রিপ্লেস হয়ে যাচ্ছে সেগুলোর সাথে বন্ডিং করবে, সেই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ইন্টারমলিকুলার। এবারে অ্যাপ্লিকেশন দেখো। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ লিখে নাও।
স্যার ওখানটা কি লিখেছিলেন মুছে গেল? C2H5 ওই C2H5 লিখেছিলাম, এখানে লিখে দিলাম C2H5। আচ্ছা হয়ে গেছে, আচ্ছা ওকে। এবারে তাহলে আমরা এখন শিখলাম কন্ডিশন, টাইপস আর দেখালাম, এবারে শিখবো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডিং। অ্যাপ্লিকেশন হেডিং দাও, অ্যাপ্লিকেশন হাইড্রোজেন বন্ডিং। নাম্বার 1 অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট মানে যদি সেখানে হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে বয়েলিং পয়েন্ট গ্রেটার। কিরকম? আচ্ছা বয়েলিং পয়েন্ট যদি সেখানে ধরো ইন্টার মলিকুলার হয়, ইন্টার মলিকুলার H বন্ডিং যদি হয় তাহলে মোর বয়েলিং পয়েন্ট, মোর বিপি। বুঝতে পারছেন কি বলছেন স্যার? দেখাচ্ছি। ধরো এখানে বললাম যে H2O and H2S at room temperature, oxygen and sulfur, they are in the same group in the periodic table. Oxygen, sulfur, selenium, tellurium and polonium, they are in group 16. So oxygen and sulfur, they are in the same group. Oxygen এর হাইড্রোজেন হচ্ছে H2O আর এখানে হচ্ছে H2S। এখানে H2O এটা কিন্তু অনেক বেশি বয়েলিং পয়েন্ট H2S থেকে। কেন? আমরা তো পড়েছি যে বয়েলিং পয়েন্ট ডিপেন্ডস করে যে যার মোলার মাস বেশি। দেখো H2O নরমাল ভাবে বলো H2O এর মোলার মাস কত? মোলার মাস বলো H2O 18। আচ্ছা মোলার মাস অফ H2S বলো 34, তাই তো? 32 সালফার আর 2 হচ্ছে 34। একটা কথা মনে রাখো, বয়েলিং পয়েন্ট মিন্স দ্যাট ইউ আর গিভিং সাম টেম্পারেচার দেন ইট স্টার্টস বয়েলিং, ইভাপোরেশন স্টার্ট হচ্ছে। বয়েলিং পয়েন্ট মানে কি? তুমি বাইরে থেকে হিট দিচ্ছ তখন ভেপরাইজ হচ্ছে। তো এবার দেখো যার মোলার মাসটা গ্রেটার তার কিন্তু বয়েলিং পয়েন্ট গ্রেটার হয়, নরমাল পড়েছি আমরা। তাহলে এখানে তো H2O বেশি হওয়া উচিত ছিল না, বাট ইন কেস অফ H2O হাইড্রোজেন বন্ডিং পসিবল intermolecular. In case of H2S sulfur there is no hydrogen bonding. কন্ডিশন পড়েছো সালফার হাইড্রোজেন বন্ডিং করে না, তাহলে H2S এটা থাকবে as a single molecule, এটা থাকবে as a single molecule, এর কারোর সঙ্গে কিছু করছে না। বাট H2O এটা কিন্তু হোল N ফর্মে থাকে because the water molecules are accumulated by intermolecular hydrogen bonding. এখানে H2 এর মধ্যে কি হয়? এখানে এর মধ্যে হয় তোমার intermolecular H bonding, বুঝেছো? তোমার সেখানে ওয়াটারের মধ্যে হয় intermolecular H bonding। স্যার হাইড্রোজেন বন্ডিং হলে কেন মানে বয়েলিং পয়েন্টটা বেশি হয়ে যাচ্ছে? এই একা আছে, তুমি একে সহজেই ভেপার মানে হিট করলে ইভাপোরেট করে যাবে। বাট ইন কেস অফ ওয়াটার তোমাকে দেখালাম স্ট্রাকচারটা একটু আগে, সেখানে একটা লং চেইন স্ট্রাকচার। সো টু ক্রিয়েট দ্য সিঙ্গেল মলিকুল অফ ওয়াটার, টু ক্রিয়েট দ্য সিঙ্গেল মলিকুল অফ ওয়াটার, সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মোর টেম্পারেচার। বয়েলিং পয়েন্ট দ্য টেম্পারেচার at which liquid start boiling, the substance start boiling. তো একটা বয়েলিং হওয়া মানে কি? তুমি একটা সিঙ্গেল মলিকুল হবে, এখানে তো ওয়াটার তো অনেক চেইন করে থাকবে, একটু এঁকেছো খাতায়। ইন কেস অফ ওয়াটার মলিকুলস আর অ্যাকুমুলেটেড বাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সো ওই বন্ডটাকে ব্রেক করতে অনেক বেশি হিট এনার্জি লাগবে, সো বয়েলিং পয়েন্ট গ্রেটার। আর ইন কেস অফ H2S দ্য সিঙ্গেল মলিকুল, সেখানে কাউকে ভাঙারও নেই, কিছু নেই, ও তো এমনি ঘুরছে, ওর তো কিছু ব্যাপারই নেই, কারোর সাথে বন্ডিং করে নেই।
তার জন্য H2 এর বয়লিং পয়েন্ট বেশি। এটা কিন্তু অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ডিং এর জন্যই হচ্ছে বয়লিং পয়েন্ট H2 বেশি। H2 কিন্তু একটা মলিকিউল নেই, n নাম্বার অফ H2 মলিকিউল আনলিমিটেড, তাই এর এফেক্টিভ মাস বেশি হয়ে গেছে। দেখো এমনি মলিকুলার মাসটা হচ্ছে 18, বাট এফেক্টিভ মলিকুলার মাস কিন্তু 18 ইনটু 8। দেখা গেল সেখানে 1000 খানা মলিকিউল আছে, তাহলে 18 ইনটু 1000, তাহলে 18000 মলিকুলার মাস ভাবতে পারো। আর H2 তো অনলি 34। কার সঙ্গে কার তুলনা হচ্ছে? H2 molecules are accumulated by intermolecular hydrogen bonding, মানে একটা ওয়াটার আর একটা ওয়াটার যেটা দেখা না দেখি তোমাকে একটু, বুঝছো কি? তার মানে খাতা লিখে নিয়েছো এটা যে বয়লিং পয়েন্ট বেশি হচ্ছে ইন কেস অফ ইন্টারমলিকুলার। আর এই কথাটা মেনশন করবে কিন্তু যে H2 হচ্ছে এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সো এফেক্টিভ মোলার মাস কাউন্টটা মেনশন করছো, এফেক্টিভ মোলার মাস ইনক্রিজেস, effective molar mass increases. Effective molar mass means after accumulation this is become 18 into n. This is called the effective molar mass. আচ্ছা, তোমায় একটা বললাম বয়লিং পয়েন্ট দিয়ে ক্লিয়ার হয়েছে এটা। এটা কিন্তু শুধু খালি H2 H2S নয়, এরকম অনেক অনেক एग्जांपल्स আছে বয়লিং পয়েন্ট বেশি। আমি এটাকে এক্সটেন্ড করলাম, বাকিগুলো লিখে দিচ্ছি এটা। আচ্ছা, বয়লিং পয়েন্ট বেশি, তাহলে এরকম কম্পেয়ার করতে দেবে এই আগেরগুলোর মতো? একদমই দেবে, একদম দেবে। অ্যামোনিয়া এন্ড ফসফিন, অ্যামোনিয়া বয়লিং পয়েন্ট গ্রেটার, HF and HCl boiling point HF greater, অ্যামোনিয়া HF H2O দ্বারা হাইড্রোজেন বন্ডিং করবে, কারণ এই যে অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন এরাই করে। Cl ফসফরাস সালফার করবে না হাইড্রোজেন বন্ডিং, তাই সেখানে নো হাইড্রোজেন বন্ডিং তো সিঙ্গেল মলিকিউল, তাই বয়লিং পয়েন্ট এগুলো গ্রেটার হবে। ওই সেম এক্সপ্লেনেশন। HF হাইড্রোজেন বন্ডিং করবে কারণ ফ্লোরিন তো কম করে, নাইট্রোজেন করবে তাই অ্যামোনিয়া করবে, ফসফিন করবে না হাইড্রোজেন বন্ডিং। তো ইন যদি সেটা হাইড্রোজেন বন্ডিং না হয় তাহলে সিঙ্গেল থাকবে, H2S সিঙ্গেল, ফসফিন সিঙ্গেল, HCl সিঙ্গেল। কিন্তু ওয়াটার অনেকগুলো লেগে থাকবে হোল n, এখানে অ্যামোনিয়া হোল n, HF হোল n, সো দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। একটা HF আরেকটা HF আরেকটা HF আরেকটা HF, একটা অ্যামোনিয়া আরেকটা অ্যামোনিয়া পরপর লেগে থাকছে। এগুলো ইনফিনিটি বলতে হবে মলিকিউল। Another property, another এটা লিখে দিই, সাথে এটা লিখেছো? আর করে রাখিয়েছি লিখছে না কিছু। Next application of hydrogen bonding, physical state. Another application is physical state. Ammonia at room temperature liquid, at room temperature phosphine is gas. It is application. At room temperature H2 is liquid but H2S is gas. At room temperature HF liquid but HCl gas. In case of hydrogen bonding intermolecular, there are more accumulation, more association. তো এখানে অনেকগুলো অ্যামোনিয়া, তাই সেখানে ইন্টারঅ্যাকশন বেশি হয়ে অ্যামোনিয়া লিকুইড। ফসফিন তো একা একা, ও তো কেউ নেই, বন্ডিং করছে না সব, তাই সিঙ্গেল তো গ্যাস। H2O liquid room temperature, H2S gas, but they are in the same group. Fluorine HF তোমার হচ্ছে লিকুইড বাট HCl গ্যাস, বুঝেছো? একবার বলুন তো এই ব্যাপারটা কিরকম হলো ফিজিক্যাল স্টেটটা, আর একবার বলুন ফিজিক্যাল স্টেটটা কি বলতে চাইছেন? ফিজিক্যাল স্টেট হাইড্রোজেন বন্ডিং হলে ফিজিক্যাল স্টেট লিকুইড হচ্ছে, যেখানে হাইড্রোজেন বন্ডিং সেখানে লিকুইড বা সলিড হতে পারে, যেখানে বন্ডিং হচ্ছে তার গ্যাস।
ammonia liquid because ammonia hydrogen bonding, phosphine হচ্ছে single molecule তাই gas, water hydrogen bonding intermolecular তাই liquid, H2 তো gas single molecule, HF তোমার liquid hydrogen bonding আর HCl gas। এই পার্টটা থেকে কিরকম কোশ্চেন আসতে পারে ফিজিক্যাল স্টেট থেকে? এটা বুঝে না কোশ্চেন সব করতে পারবে মানে কোশ্চেন করা হবে। Another property এখানে পড়লাম আমরা কি বয়লিং পয়েন্ট ফিজিক্যাল স্টেট। নেক্সট নাম্বার 3 viscosity। viscosity কেমন করে হয়? একই ব্যাপার, যেখানে বেশি করে হাইড্রোজেন বন্ডিং হবে সেটা মোর ভিসকাস, আর এবার ভিসকাস মানে ডেনসিটি গ্রেটার। ধরো একটা বললাম ওয়াটার, একটা বললাম ওই কি বলবো ওই যে গ্লিসারিন, কোনটা বেশি ভিসকাস? ওয়াটার আর গ্লিসারিন? গ্লিসারিনটা মোর ভিসকাস। ভিসকাস মানে কোনটা বেশি গাঢ়, কোনটা বেশি কনসেন্ট্রেটেড, কোনটা মানে খিটখিটে ভাব আছে যেটার মধ্যে, যেটা তোমার হচ্ছে বেশি মানে ডেনসিটি গ্রেটার। তো যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে বেশি, সেটা বেশি ভিসকাস। মানে ওয়াটার গ্লিসারিনের মধ্যে ওয়াটার কি করে? গ্লিসারিনটা বেশি ভিসকাস। ভিসকোসিটি মানে হচ্ছে কোনটা বেশি কনসেন্ট্রেটেড। যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে বেশি হচ্ছে। ওয়াটারের থেকে ওই গ্লিসারিনে 3 গুণ হাইড্রোজেন বন্ডিং হয়, তো 3টে ওইস থাকে। তাহলে দেখো আমি কি এগুলোকে কম্পেয়ার করি, তাহলে অ্যামোনিয়া মোর ভিসকাস, ওয়াটার থেকে ওয়াটারটা হচ্ছে মোর ভিসকাস, এইচএফটা মোর ভিসকাস। হাইড্রোজেন বন্ডিং হলে বেশি ভিসকাস হবে। নাম্বার 4 প্রপার্টি। দাঁড়ান লিখে নিন। নাম্বার 3 বললাম ভিসকোসিটি। ভিসকোসিটি মিন্স কার ডেনসিটি গ্রেটার, মোর অ্যাকুমুলেশন, মোর হাইড্রোজেন বন্ডিং, তো মোর ভিসকোসিটি। ঠিক আছে, তোমাকে বলো ভিসকোসিটি লিকুইডে বেশি হয় না গ্যাসে বেশি হয়? লিকুইডে বেশি হয়, তাই না? ফিজিক্সে কিছু পড়লে ভিসকোসিটি, সারফেস টেনশন পড়বে। Next, another property, number 4 property, volatility. কোনটা বেশি ভোলাটাইল? নাম্বার 4 ভোলাটিলিটি। আর বাবা কোনটা বেশি ভোলাটাইল? কোনটা বেশি ভোলাটাইল বলো আমাকে। Volatility depends on যেখানে মোর হাইড্রোজেন বন্ডিং, কথা বুঝলাম, যেখানে মোর হাইড্রোজেন বন্ডিং তো সেটা হচ্ছে ভোলাটাইল মানে কে বেশি উড়ছে হাওয়ায়। এখানে তো বেশি করে স্ট্রং বন্ডিং, কি ভোলাটাইল হবে নাকি? ভোলাটাইল মানে কি? এখানে মনে হচ্ছে এটা লেস দেন। তো ভোলাটিলিটি একবার বলবেন মানেটা? ভোলাটিলিটি মানে হচ্ছে তুমি ধরো জলের বোতল করে রেখে দিয়েছো, ঠিক আছে পড়া আছে কি করবো আর অ্যালকোহলের বোতল করে রেখে দিয়েছো, সকাল উঠে দেখবে জলটা আছে অ্যালকোহলটা নেই। স্পিরিট ওর ক্যাপটা খোলা থেকে গেছে, সকালে দেখে স্পিরিটটা উড়ে চলে গেছে। এই যে উড়ে চলে যাচ্ছে হাওয়া ভূতের মতো, দিস ইজ কল্ড ভোলাটিলিটি। যেখানে হাইড্রোজেন বন্ডিং মোর সেটা কিন্তু সহজে উড়বে না, যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না সেটা উড়ে চলে যাবে। সো মোর হাইড্রোজেন বন্ডিং, যতগুলো লিকুইড স্টেটে থাকে, যতগুলো কম্পাউন্ড সবকটাতে হাইড্রোজেন বন্ডিং হয় না সবকটা হাইড্রোজেন কেন হবে? সবকটা নাই হতে পারে। তখন দেখবে কার বেশি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হ্যাঁ সম্প্রতি বলছে HCl, হ্যাঁ HCl ভোলাটাইল, একদম ঠিক বলেছো। HCl টা বেশি ভোলাটাইল, HF টা HCl টা বেশি ভোলাটাইল। HCl এর ওই ডাব্বা খুললেই মানে বোতলটা খুললেই ওখানে ধোঁয়া উড়ে থাকে,
আর ও বারবার বলছে H2SO4 H2SO4 এর মধ্যে অনেক স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয় দ্যাটস ওয়াই দিস দ্য ভিসকাস লিকুইড দিস দ্য লেস ভোলাটাইল H2SO4 টা কিন্তু অনেক কম ভোলাটাইল বিকজ দিস ইজ দ্য অ্যাকুমুলেটেড বাই হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয় তাই এই জন্য হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এটা কিন্তু লেস ভোলাটাইল এটা লেস ভোলাটাইল স্যার এখানে H2SO4 কি করে হচ্ছে এই জায়গাটাতে? H2SO4 এর মধ্যে অনেক স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয় স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয় এই যে S OH এখানে OH ডবল বন্ড O ডবল বন্ড এই যে এটা হাইড্রোজেন বন্ডিং করবে ওই আরো একজনের সঙ্গে আরো একজন এখানে আসবে এই যে H টা খোলা এখানে আমি একে দেখাচ্ছি H2SO4 হবে একে দেখান তো এটা। হ্যাঁ এটা মুছে দেবো তার আগে লিখে নাও এই অর্ডারটা তাহলে বুঝতে পারলাম যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেখানে ওরা হাত ধরাধরি করে আছে তুমি ওদেরকে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখাতে পারছো না হাত ধরাধরি করে আছে তো দেখো না এখানে অনেক স্ট্রং বন্ড করে আছে ও তো কি করে উড়ে চলে যাবে আচ্ছা দিকে যাবে আর H2SO4 স্টার্ট ওটা করে দেখেন তো। এখানে দেখো সালফারিক অ্যাসিডটা হচ্ছে লেস ভোলাটাইল কারণ এই যে ও আছে আমি এখানে আরেকটা লিখছি সালফারিক অ্যাসিড তিনটা মলিকুলার S ডবল বন্ড O ডবল বন্ড O এটা হচ্ছে OH এই যে ঠিক আছে আরো এই পাশে থাকবে আবার আরেকজন এই পাশে আবার একজনের সঙ্গে থাকবে পাশে আরো একজনের সঙ্গে থাকবে ওখানে আরো একজনের সঙ্গে আছে এই পাশে আরো একজনের সঙ্গে আছে এরকম পর পর লেগে থাকবে এই কিছু এই একটা ম্যাক্টো মলিকিউল হয়ে গেল সালফারিক অ্যাসিড ম্যাক্টো মানে বড় সব লেগে থেকে বড় মলিকিউল হলো হ্যাঁ বুঝেছো এরকম করে লেগে তাহলে এটা লেস ভিসকাস হয় সালফারিক অ্যাসিড তাহলে আমরা বুঝতে পারলাম ভোলাটিলিটি ভিসকোসিটি বয়লিং পয়েন্ট ফিজিক্যাল স্টেট আমরা আরো এখানে বলতে পারবো হাইড্রোজেনিক অ্যাপ্লিকেশন অ্যাসিডিক স্ট্রেন্থ ওই অ্যাসিডিক আমরা অর্গানিজমে পড়াবো অর্গানিজমে লিঙ্ক আছে এটা হ্যাঁ আচ্ছা আমরা লাস্ট টপিক আজকে হাইড্রোজেনিক আরেকটা অ্যাপ্লিকেশন শেখাবো এটা মুছে দেবো ওখানে বলবো ঠিক আছে মুছে দেবো আচ্ছা অ্যাপ্লিকেশন এই যে বললাম সবগুলোকে মিলিয়ে একটা আমি বলছি কনক্লুশন হাইড্রোজেন বন্ডিং আমি এরকম একটা কম্পাউন্ড যেটা আসছে আঁকলাম একটু আগে আবার এখানে OH আর এখানে NO2 আমি একটু আগেই এটা এঁকেছিলাম আমি আবার এটাকে আঁকলাম এখানে হাইড্রোজেন বন্ডিং এরকম এখানে বলেছিলাম এখানে হচ্ছে তোমার ইন্ট্রামলিকুলার H বন্ডিং আমি এই কম্পাউন্ডের আরেকটা ফর্ম আঁকছি এটা হচ্ছে NO2 আর হচ্ছে এই পজিশনে লিখছি OH এখানে পাশাপাশি দিয়েছিলাম OH আর NO2 এখানে দূরে দিলাম এখানে একটা এখানে আরেকটা মলিকিউলকে আমি আঁকছি N কোঅর্ডিনেট বন্ড O ডবল বন্ড O এখানে আমি লিখছি আরেকটা OH এবারে এখানে কি হয় দেখো এই যে ওর সঙ্গে এই একটা মলিকিউল লিখেছি এটার সঙ্গে এর হাইড্রোজেন বন্ডিং হবে এখানে এরকম একে বলছি আমরা ইন্টারমলিকুলার মানে এই একটা মলিকিউল আর একটা মলিকিউল বুঝছো কি বলছি মানে এই একটা মলিকিউল আর একটা মলিকিউল আবার দেখো এর সঙ্গে আবার উপরে হাইড্রোজেন বন্ডিং থাকবে কারো আর এখানে আবার নিচে কারোর সঙ্গে থাকবে এবং এটা হচ্ছে আমার ইন্টারমলিকুলার H bonding compound to different দুটো ডিফারেন্ট কম্পাউন্ড নিচ্ছে এখানে
আমরা কম্পাউন্ড গুলো মানে এখানে ওই যেখানে রটু আমি এখানে নামছে এখানে বসিয়েছি, পাশাপাশি হলে ইন্ট্রামলিকুলার, দূরে হলে ইন্টারমলিকুলার। এটা হচ্ছে ইন্ট্রা, এটা ইন্টার। কি বলতে চাই দেখো এবারে, যখন হচ্ছে ইন্ট্রামলিকুলার সিঙ্গেল মলিকুল, সিঙ্গেল মলিকুল। এখন কম্পেয়ার করব আমরা, এই দুটোকে আমি কম্পেয়ার করব, আমি সিম্পল কম্পেয়ার করব। এখানে আমি এখানে নাম্বারিং দিচ্ছি, নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। আমি এখানে নাম্বারিং দিচ্ছি সিম্পল, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। এর কম্পেয়ার করব বয়লিং পয়েন্ট। বলো কোনটার বেশি বয়লিং পয়েন্ট? সেকেন্ড রেটটা হবে। বয়লিং পয়েন্ট কোনটার বেটার হবে বলো? বেশি হবে হচ্ছে 2 এরটা। 2 এরটা। বাকিটা বলো তোমাদের কোনটা হবে? 2 এরটা। সবাই 2 এরটাই বলছে, বিকজ এখানে তো একা একা আছে, তুমি ওকে হিট দরকার নেই, একাই উড়ে চলে যাবে। এ তো অনেক বন্ডিং করে একটা বড় মলিকুল হয়ে গেছে, তাহলে বয়লিং পয়েন্ট 2 গ্রেটার দ্যান 1। আচ্ছা, এবারে বলো কোনটা বেশি ভিসকাস হবে? ভিসকোসিটি কার বেশি হবে? সেকেন্ড রেটটা হবে, সেকেন্ড রেটটা 2 এরটা বেশি হয় ভিসকোসিটি, একদম ঠিক আছে, কারণ 2টা হচ্ছে বেশি কম্বাইন করেছে। কোনটা বেশি ভোলাটাইল হবে? 1 এরটা হবে। কে বেশি উড়ে চলে যাবে আকাশে পাখা মেলে? এ একা একা আছে, উড়ে চলে যাবে। এ তো বন্ডিং করে একদম এই অবস্থাটা, তাহলে 1টা হচ্ছে বেশি হবে। আচ্ছা, কোনটা লিকুইড হবে রুম টেম্পারেচারে, কোনটা গ্যাস হবে? 2টা হবে, 2টা হবে লিকুইড আর 1টা হবে গ্যাস। হ্যাঁ, 2টা লিকুইড 1টা গ্যাস। হয়ে গেছে বোঝা? ইন্টারমলিকুলার রেসপন্ডিং ইন্ট্রামলিকুলার থেকে বেশি স্ট্রং হয়। স্ট্রং নয়, অনেকগুলো মলিকুল লেগে আছে, সেখানে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিসকোসিটি বেশি হচ্ছে, ভোলাটিলিটি কম হচ্ছে, বয়লিং পয়েন্ট বেশি হচ্ছে, তাই না? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার মতো কি, মানে ব্যাপারটা মানে ময়লা ভেসে উঠছে পুরো, তো এরকম করে পড়তে হচ্ছে আমার। ব্যাস, তাহলে আজকে আমরা কি কি পড়লাম সকাল থেকে? আমরা আজকে পড়লাম কি হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, আয়নিক প্রপার্টি ইন কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারপরে পড়লাম ফাজান্স রুল, কোভ্যালেন্ট প্রপার্টি ইন আয়নিক কম্পাউন্ড, আর পড়লাম হাইড্রোজেন বন্ড। এই তিনটে কনসেপ্ট পড়লাম। বইতে দেখে এগুলো সব পড়বে কিন্তু বাড়িতে। এটা পড়ার পরে আমরা এরপরে পড়াবো এমও। রেজিডেন্সটা বেশি কিছু এখানে নেই, একটু বলে দেবো। আর এরপরে পড়াবো এমও, এটা পড়াতে একটা ক্লাস লাগবে, আর পরের ক্লাসে পড়ানো শেষ করে দেবো। এটা তোমার এক্সাম কবে হবে? 19 সেপ্টেম্বর। তার সিলেবাস কি? অনেক বিষয় আছে। এখন হাইড্রোজেন কি রেডক্স কি প্রতিরোধের আর এটা অর্গানিক বেসিক ওর তো হয়েছিল। সিএস পয়েন্ট করছে। তাহলে কি স্যার তাহলে হাইড্রোজেন বন্ডিং এর সেই কম্পেয়ারই করতে হবে, মানে দুটো কম্পাউন্ড বলে তাহলে দেখো, আমার রেডক্স পড়াতে তোমাকে দুটো ক্লাস লাগবে। রেডক্সের একদম ইজি, রেডক্স বের করানো, অক্সিজেন নাম্বার আর ব্যালেন্সিং ওটা পড়াতে আমার একটা ক্লাসে হয়ে যাবে। রেডক্স পড়াবো একটা ক্লাসে, হাইড্রোজেন পড়াবো একটা ক্লাসে। হাইড্রোজেন মার্ক করা আমার কিছু পড়ানোর নেই। হাইড্রোজেন খালি বইতে টিক 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 করাবো। হাইড্রোজেন বইতে হাইড্রোজেন টিক টিক করাবো, বিকজ হাইড্রোজেনটা কিন্তু নতুন কিছু নয়। এই কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট আর কনসেপ্ট অফ পিরিয়ডিক টেবিল এটা টিক টিক করে দেবো। তাহলে আমার হাইড্রোজেন আমাদের যেটা আছে সেটা এনসিআরটিটা পড়লেই তো মানে কম্পিটিটিভের জন্য হয়ে যাবে, তাই তো? সব এনসিআরটি পড়তে হবে একদম হাইড্রোজেনের জন্য, অসুবিধা নেই। তোমার ওই রেডক্স একটা ক্লাস, হাইড্রোজেন একটা ক্লাস। আর কোনটা? অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়াটা এগিয়েছিলাম, ওটা অর্গানিক আছে সেমিস্টার 1-এ। আচ্ছা ঠিক আছে, বাড়িতে ভালো করে পড়ে রাখবে। আমি তোমাকে হোমওয়ার্কের সিট পাঠাবো রাত্রিবেলা আজকে। এই যেটা পড়ালাম তার উপরে বেশ তোমরা বাড়িতে করবে, আর বাড়িতে যা যা পড়েছো ভালো করে পড়ে নেবে। আজকেই পড়বে রাত্রিবেলায়, না কিন্তু সব ভুলে যাবে।
Okay, so I will give the homework to you at the night, that question, MCQ question based on that what I have discussed today. তারপরে তোমাকে বাড়ি তোমাকে পড়তে হবে নিজেকে। ওকে, চলো টাটা।